সংসার যে ধর্মের নৌকো প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়। কলিযুগে অবশ্য সমুদ্র বা সংসার নয়, রাজনীতির বৈতরণী পার হতেও ভরসা সেই ধর্মের নৌকো, বিশেষ করে সামনে যখন লোকসভা ভোট। একদিকে পশ্চিমবঙ্গে বাঙালিদের মন পেতে এনআরসি নিয়ে পিছু হচ্ছে রাজ্য বিজেপি, এমনকি এ নিয়ে সুর নরম করতে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চিঠি অবধি দিয়েছে তারা। অন্যদিকে আবার মতুয়াদের মন পেতে ঠাকুরনগরে কার্যত কল্পতরু হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় সহ একগুচ্ছ প্রকল্প। তবে শুরুতেই নজর রাখবো এনআরসি নিয়ে অমিত শাহকে পাঠানো রাজ্য বিজেপির চিঠির দিকে। রাজ্যে এনআরসি চালুর হুঁশিয়ারি দিয়েও কোন সমীকরণের কথা ভেবে শেষ পর্যন্ত সুর নরম করছে তারা, দেখে নেব, আসুন। অসমে এনআরসি নিয়ে বাঙালির যন্ত্রণার ছবি, সেই সঙ্গে তৃণমূলের তীব্র রাজনৈতিক চাপে এখন অস্বস্তিতে রাজ্য বিজেপি। এই অবস্থায় আগামী 19-এর লোকসভা ভোটের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে বলেও আশঙ্কা করছে গেরুয়া বাহিনী। তাই এ রাজ্যে এনআরসির প্রশ্নে এখন পিছু হটতে শুরু করল রাজ্য বিজেপি। বিজেপি শাসিত অসমে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়ায় বাদ পড়েছে 40 লক্ষ অসমবাসীর নাম, যাদের অধিকাংশই বাঙালি। এই ইস্যুতে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, তখন পশ্চিমবঙ্গেও জাতীয় নাগরিকপঞ্জি চালুর হুমকি দিয়েছিলেন বিজেপি নেতারা। আমি বলে দিচ্ছি যে বিজেপি বাংলায় কোনোদিন ক্ষমতায় আসে, এখানে এনআরসি করবে, গলা ধাক্কা দিয়ে সব পাঠা বাংলাদেশে পাঠাবো। অপেক্ষা করুন, যারা চিৎকার করছেন, আর তাদের যে সাপোর্ট করবো তাকেও গলা ধাক্কা দেবো। কিন্তু বঙ্গ বিজেপি নেতাদের এই হুমকি কি এখন বুমেরাং হয়ে ফিরে আসছে? তার কারণ হলো বাঙালি মনে প্রবল ভয়। অসমের তিনসুকিয়ায় 5 বাঙালি হত্যাকাণ্ডের পর অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পঞ্জীকরণের জন্যই নৃশংস এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা। সূত্রের দাবি, এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে জাতীয় নাগরিকপঞ্জি ইস্যুতে ভুল বার্তা যাচ্ছে উদ্বাস্তুদের কাছে, আর সেই সুযোগে বিজেপিকে বাঙালি বিরোধী আখ্যা দিতে আক্রমণের সুর উচ্চগ্রামে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এ রাজ্যের প্রতিটি জেলায় উদ্বাস্তু ভোট ব্যাংক বিজেপির থেকে দূরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছে গেরুয়া শিবির। দিল্লি প্রবাসী বাঙালি বুদ্ধিজীবীদের একটি দল সম্প্রতি বাংলায় এসে এখানকার দলের বুদ্ধিজীবী সেলের সঙ্গে কথা বলেন। তারপর এনআরসি নিয়ে বঙ্গীয় রাজনীতির পরিস্থিতি ব্যাখ্যা করে অমিত শাহকে লেখা চিঠিতে বলেন, জনপ্রিয় গায়ক শানকে সম্প্রতি গুয়াহাটিতে হেনস্থা করা হয় বাংলা গান গাওয়ার জন্য। বাঙালিরা বিশ্বাস করতে শুরু করেছে অসমীয়ারা তাদের সংস্কৃতি ও সত্তাকে টার্গেট করছে। বাঙালি বুদ্ধিজীবীরা শানের হেনস্থার কড়া প্রতিবাদ করেছেন। তিনসুকিয়ায় 5 বাঙালির হত্যা অসম ও পশ্চিমবঙ্গের সব বাঙালির ওপর প্রভাব ফেলেছে। বাঙালি হিন্দু উদ্বাস্তু যারা 42টি লোকসভা কেন্দ্রে ছড়িয়ে রয়েছে, তারা আতঙ্কিত, নিজেদের অসুরক্ষিত মনে করছেন। এরাই বিজেপির আদর্শ সমর্থক, এরা বিজেপিকে হিন্দু জাতীয়তাবাদী দল হিসেবে মনে করে। দুর্ভাগ্যের বিষয় হলো অসমের ঘটনা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের মধ্যে প্রভাব ফেলেছে। আমাদের মনে রাখতে হবে, অসমে 14টি লোকসভা কেন্দ্র আছে, যার মধ্যে মাত্র 8টিতে অসমিয়া ভোটাররা নির্ণায়ক। কিন্তু বাংলায় 42টি লোকসভা কেন্দ্র আছে, যারা 2019-এর ভোটকে নির্ণায়ক চেহারা দিতে পারে। এই পরিস্থিতিতে ভোট ব্যাংকে আঘাতের আশঙ্কায় দিলীপ ঘোষের গলায় এখন উল্টো সুর। আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নাগরিকত্ব বিল। মোদিজি বলেছিলেন 14 সালে সমস্ত হিন্দুকে দেশের বাইরে থেকে যে আসুক না কেন তাকে নাগরিকত্ব দেওয়া হবে। তার জন্য সেই সময় সার্কুলারও জারি করেছিলেন 15 সালে, আর এখন বিল আকারে ওটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল হিসাবে ওটাকে পেশ করা হয়েছে। এমনকি বঙ্গ বিজেপির আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে আদৌ বাংলায় প্রচারে আনা হবে কিনা তা নিয়েও ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। সর্বানন্দ সোনোয়ালের নামের সম্বন্ধে এখনও কিছু ফাইনাল হয়নি। আমরা খুব বেশি আগ্রহ সবার নেই সর্বানন্দ যে আসুন, কারণ আসামে একটা সমস্যা চলছে, তিনি এলে কী প্রতিক্রিয়া হবে এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে আমরা ডাকছি না। কিন্তু এত সহজে ইস্যু হাতছাড়া করতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল। বৃহস্পতিবার মতুয়াদের বড়মা বীণাপানি দেবী শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে গিয়ে এই ইস্যুতে বিজেপিকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। এনআরসি নিয়ে ওখানে সমস্ত বাঙালি খেদাও হচ্ছে, বিহারিদের খেদাও হচ্ছে গুজরাটে। আমরা কিন্তু এসব করি না। এনআরসির নাম করে যে জঘন্য রাজনীতি হচ্ছে, যে নিম্নমানের রাজনীতি হচ্ছে, জেনুইন ভোটারদের বাদ দিয়ে, জেনুইন মানুষকে বাদ দিয়ে, আমরা সেটা কখনোই সাপোর্ট করি না। এখানকার রাজ্যের বিজেপির যিনি সভাপতি থেকে শুরু করে রাহুল সিনহা থেকে শুরু করে গর্ব করে বলছে যে আমরা ক্ষমতায় আসলে, অর্থাৎ বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে এনআরসি অ্যাক্ট তো হবেই। অমিত শাহকে চিঠি দেওয়া কি এই ধরনের প্রচার করা, এটা হচ্ছে কৌশল মাত্র, এটা মনের কথা না, এটা কৌশলবাজ পার্টি। জাতীয় নাগরিক পঞ্জীকরণ ইস্যুতে বিজেপিকে কাঠগড়ায় তুলেছে বাম এবং কংগ্রেসও। এনআরসিটা তো ওদের রাজনৈতিক ইস্যু। এনআরসি নিয়ে পশ্চিমবঙ্গে কোনো রিয়াকশন দেখেছে?
বুঝতে পেরেছি যে ব্যাকফুটে গেছে। সবটাই তো ওদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সবটাই ভোটের। কখনো এনআরসির রথে উঠতে হবে, কখনো ধর্মীয় জিগির তুলতে হবে, কখনো জাতের জিগির তুলতে হবে। এই সব দিয়ে এখন এরা নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। এই ইস্যুটা সরিয়ে দিচ্ছে, এখানে হাওয়া একটু খারাপ বোধহয় বুঝেছে ওরা, সেই জন্যই। রাজনৈতিক মহলের একাংশের মতে ভোট যত এগিয়ে আসছে ততই জাতীয় নাগরিকপঞ্জি ইস্যুতে চাপ বাড়ছে বিজেপির ওপরে। ফলে এখন বাঙালি ভোটারদের মন পেতে এই ইস্যুতে পিছু হটা ছাড়া আর কোনো উপায় ছিল না গেরুয়া শিবিরের হাতে। দীপক ঘোষ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। আলোচনার এই পর্বে ডেকে নেব রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং অধ্যাপক পঙ্কজ রায়কে। আমার প্রথম প্রশ্ন থাকবে পঙ্কজদার কাছে। পঙ্কজদা, আপনাদের চিঠিতে, এই চিঠি আমাদের হাতেও আছে, ইন্টেলেকচুয়াল সেলের একটা অংশ লিখছে বিজেপির আশঙ্কা, এবং আশঙ্কাটা কি, যে অসমের 14টা লোকসভা আসনের জন্য রাজ্য বিজেপির 19-এর 42টা আসনে বিজেপি দুর্বল হয়ে পড়বে না তো? একদিকে তিনসুকিয়ায় 5 বাঙালির মৃত্যু, অন্যদিকে বাংলা গান গাওয়ার জন্য শানের হেনস্থা, সেটাকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং লেখা হচ্ছে যে যারা দীর্ঘদিন বরাক উপত্যকায় জনসংঘ বা আরএসএস করত, তারাও এই আগ্রাসী অসম সেন্টিমেন্টের বিরুদ্ধে রাজনৈতিক এবং আইনি আশ্রয় খুঁজছেন। আমি বলছি, এই মতামত কি আদৌ গুরুত্ব পাচ্ছে? শেষ পর্যন্ত এনআরসি রাস্তা থেকে সরছেন তাহলে? আপনার সময় পঙ্কজদা শুরু এখন। প্রথম কথা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল সেলের পক্ষ থেকে আমি একটা কথা বলতে পারি, এই চিঠি আমাদের থেকে লেখা হয়নি। কেউ ব্যক্তিগতভাবে চিঠি লিখেছেন, তার দায়িত্ব আমি নিতে পারবো না। কিন্তু বিষয়টা বটম লাইনটা, বিজেপি কি সরছে? দিলীপ বাবুর তো স্পষ্ট ইঙ্গিত, এর থেকে পরিষ্কার করে বলা যায় সরার বিষয় নয়। বিষয়টা হচ্ছে এনআরসি, আপনাকে মনে রাখতে হবে যে প্রথম 2017 বা 18-তে হয়নি, 1951 সালে আসামে এনআরসি হয়েছিল। তখন তার কিসের ভিত্তিতে হয়েছিল? দ্বিতীয়ত, দিলীপ ঘোষ নিজে বলছেন যে আমি অসমের মুখ্যমন্ত্রীকে ডাকবেন না। আমি আসছি, কথা ছিল 3টে রথের একটা নাকি অসমের মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। 1985 সালে যে আসাম অ্যাকর্ড হয়েছিল এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে এই এনআরসি চালু হয়েছে। আপনি যদি বলেন তাহলে আমি বলবো যে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্ট কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলতে হবে যে সিটিজেনশিপ বিল আনা হয়েছে, যাতে সোজা কথা, সামনে রেখে নির্বাচনে যাবেন কি যাবেন না রাজ্য বিজেপির তরফ থেকে? অবশ্যই যে মূল যে বিষয়টা, তার থেকে সরার কোনো প্রশ্ন আছে বলে আমি মনে করি না। এবং এই রাজ্যের জন্য কৌশলগত অবস্থা, সিটিজেনশিপ বিলের যদি তাকে অ্যাক্ট করা অথবা অর্ডিন্যান্স করা, তাহলে আলাদা আলাদা। দিলীপ বাবু বলছেন এখানে সিটিজেনশিপ বিল আর আসামে আলাদা কেন? এনআরসির জন্য যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা হয়েছে সেটা তো এখানে হয়নি এখনো পর্যন্ত। কিন্তু যে দাবিটা যে বাংলাদেশি এবং বাঙালি অনুপ্রবেশকারী এবং যে যারা শরণার্থী, তার যে ডিমার্কেশন, সেই ডিমার্কেশন কিন্তু কোনো ভেদ এখনো পর্যন্ত হয়নি। এবং মনে রাখতে হবে যে নেহেরু লিয়াকত চুক্তিতে যে বিষয়টাকে মনে রাখলাম, একটা কথাই আমায় জবাব দিন, আপনার সময় শেষ, প্রশ্নের জন্য গ্রেস দিচ্ছি, যে নির্বাচনে এনআরসি নিয়ে রাজ্য বিজেপি যাবে না যাবে না, ইয়েস অর নো? অবশ্যই এনআরসি বাইরে থাকবে না, এটা বলতে পারি। আচ্ছা, আমি চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখবো আজকে ঠাকুরনগরে একের পর এক প্রকল্প, আলাদা বিশ্ববিদ্যালয় এবং একগুচ্ছ প্রকল্পের ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখব মতুয়া সংঘের যে আন্দোলন, এই আন্দোলনকে আমরা সমর্থন করি। উদ্বাস্তু আবেগকে উস্কে দিলেন, নিজেকে মতুয়াদের ঘরের মেয়ে বলে পরিচয় দিলেন। আমিও আপনাদের একজন সদস্য, আপনাদের পরিবারে। মতুয়া মহাসংঘের মূল কেন্দ্র ঠাকুরবাড়ির বড় মাকে দিলেন বঙ্গবিভূষণ। ঠাকুরনগরের কাছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় গড়ার কথাও ঘোষণা করলেন। মতুয়া মহাসংঘের প্রধান বীণাপানি দেবীর জন্ম শতবর্ষের অনুষ্ঠান মঞ্চ থেকে এভাবেই একের পর এক প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নামে একটা বিশ্ববিদ্যালয় আমরা আজকে ঘোষণা করছি, এবং এই বিশ্ববিদ্যালয় তৈরির জন্য জমি দেখা হয়েছে চাঁদপাড়ায় 8.8 একর জমি আমি কৃষি বিভাগ থেকে দিয়েছি এডুকেশন ডিপার্টমেন্টকে। ইতিমধ্যে মতুয়া ও নমশূদ্রদের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সেই সিদ্ধান্ত মন্ত্রিসভায় পাশও হয়েছে। এদিন মঞ্চ থেকে সে কথা ফের একবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আমরা পশ্চিমবঙ্গ সরকার ঠাকুরবাড়ির উন্নয়ন করবার জন্য ঠাকুরবাড়ির উন্নয়ন বিকাশ পর্ষদ তৈরি করলাম। বড়মা বীণাপাণি ঠাকুরকে বঙ্গবিভূষণ সম্মান এবং মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতাদের নামে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম মাস্টারস্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন মতুয়া ভোটে বিজেপি যাতে ভাগ বসাতে না পারে তার জন্য 2019-এর লোকসভা নির্বাচনের আগে এই তৎপরতা তৃণমূল শিবিরে। 2015-তে তৎকালীন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের ছেলে সুব্রত বিজেপির টিকিটে লড়েন লোকসভার উপনির্বাচনে। তারপর থেকে বিজেপি নানাভাবে তৃণমূলের মতুয়া ভোট ব্যাংকে ফাটল ধরাতে উদ্গ্রীব। আসলে উত্তর 24 পরগনা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় বড় ভোট ব্যাংক রয়েছে মতুয়াদের। রাজ্যের প্রায় 2,87,00,000 মানুষ নমশূদ্র সম্প্রদায়, যার সিংহভাগই মতুয়া সম্প্রদায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, 2011 থেকে মতুয়ারা তৃণমূলপন্থী। মতুয়া ঠাকুরবাড়ির সদস্য মমতা বালা ঠাকুর বর্তমানে তৃণমূল সাংসদ। উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন নির্বাচনে জয় পরাজয়ের ক্ষেত্রে অন্যতম নির্ধারক শক্তি মতুয়া ভোট। সেই কথা মাথায় রেখে মতুয়াদের কাছে টানতে জোরদার চেষ্টা চালাচ্ছে বিজেপিও। তবে কৌশলে সেই চেষ্টাতেও জল ঢালার চেষ্টা করেছেন তৃণমূল নেত্রী। আসামে কয়েকদিন আগে মমতা বালা ঠাকুররাও গিয়েছিল, তাদের ওপর কিভাবে তাদের ঢুকতে দেওয়া হয়নি, অত্যাচার করা হয়েছে। মতুয়া সংঘের যে আন্দোলন, এই আন্দোলনকে আমরা সমর্থন করি। তারা সবসময় উদ্বাস্তু মানুষের পক্ষে, গরিব মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে। আর আমাদের সরকারও মামাটি মানুষের সরকার, তাই আমরাও আপনাদের সবার পক্ষে। যদিও বিজেপির দাবি বিভিন্ন সম্প্রদায়ের নামে উন্নয়ন পর্ষদ গড়ার নেপথ্যে তৃণমূল বিভেদের রাজনীতি করছে। ভক্তি আন্দোলনের পরে বাংলায় এ ধরনের জাতপাতের রাজনীতি ছিল না। তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমানকে আগে ভাগ করেছে, এবার হিন্দুদের টুকরো টুকরো করে ভাগ করতে চাইছে। এদের রাজনীতিটাই বিভাজনের রাজনীতি। মতুয়াদের জন্য মুখ্যমন্ত্রী যাবতীয় ঘোষণা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বামেরাও। একটা পরিবারকে ভেঙে দিয়েছে, মতুয়া সমাজ যে ঐক্যবদ্ধ তাকে ভেঙে দিয়েছে। তৃণমূল আর বিজেপি এই ঠেলাঠেলির খেলা খেলছে। মতুয়া সমাজে বাড়তি ওরা কিচ্ছু করেনি। শিক্ষার বিস্তার সহ কলেজ তৈরি যা করেছে বামপন্থীরাই করেছে। সব মিলিয়ে 2019-এর লোকসভা যুদ্ধের আগে মতুয়া মঞ্জয় সচেষ্ট সব শিবিরে। আশাবুল হোসেন, দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে আসবো। চন্দ্রিমাদি, সংখ্যার বিচারে যদি দেখি 2,87,00,000 নমশূদ্র মানুষ এই রাজ্যে বাস করেন। নানা কেন্দ্রে ছড়িয়ে ছিটিয়ে তারা আছেন। তাদের জন্য আলাদা বোর্ড, মতুয়া সম্প্রদায়ের জন্য আলাদা বোর্ড। আজকেই দেখুন একটার পর একটা নতুন বিশ্ববিদ্যালয়, প্রায় 9 একর জমি বিকেলে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। ডিএমকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কালকেই জমি আইডেন্টিফিকেশন হয়েছে। সৌন্দর্যায়নের একাধিক প্রকল্প। অভিযোগ যে আসল কারণ হলো যে এই পূর্ববঙ্গ থেকে আসা মানুষদের মধ্যে বিজেপির একটা প্রভাব বাড়ছিল, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কল্পতরু হয়েছেন। আপনার সময় চন্দ্রিমাদি শুরু এখন। কোনো অভিযোগ কে কি করলো তাতে কিছু যায় আসে না। আজকে কিন্তু মমতা ব্যানার্জি আমাদের দলের মাননীয় নেত্রী, তিনি আজকে গিয়ে ঠাকুরবাড়িতে গেছেন ভোটের দিকে তাকিয়ে, এটা কিন্তু নয়। বহুবার ঠাকুরবাড়িতে গেছেন। 20-25 বছর ধরে তিনি মতুয়াদের সঙ্গে বড় মাকে মাথায় রেখে সেখানে কাজ করেছেন। ঠাকুরবাড়িতে কিন্তু বামপন্থীরাও যেতেন, বামপন্থীরাও গেছেন। এই যে বললেন সুজন বাবু, বিভাজনের রাজনীতি, প্রায় গৌতম দেব আর বিমান বসুকে দেখা যায়। বিভাজনের রাজনীতি তো তারা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। এবং আজকে মানে 20-25 বছর ধরে জায়গায় যাচ্ছেন। বড় মার যখন শরীর খারাপ হয় তখন তাকে যিনি দেখেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে নিয়ে এসে কি করতে হবে, আমাদেরও উপযুক্ত নির্দেশ দিয়ে কি করতে হবে সব দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং ব্যাপারটা তা নয়। আজকে মতুয়া মহাসংঘ তাকে আমন্ত্রণ করেছিল, তিনি গিয়েছেন এবং তিনি এর আগেই মতুয়া একটা উন্নয়ন পর্ষদ করেছেন, নমশূদ্র উন্নয়ন পর্ষদ করেছেন। এবং সমস্ত এগুলো বিভাজনের রাজনীতি নয়, শ্রমিকবাবু যেটা বলছেন তা নয়। তার কারণ হচ্ছে যারা পিছিয়ে পড়া তাদের এগিয়ে আনতেই কিন্তু উন্নয়ন পর্ষদ তৈরি করতে হয়, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসক হিসাবে করছেন। এবং আজকে আপনি দেখবেন যে এগুলো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। একটা হরিচাঁদ গুরুচাঁদ
তার নামে একটা ইউনিভার্সিটি করা, বিশ্ববিদ্যালয় করা, একটা পিছিয়ে পড়া জায়গায়, এটা তো আরো শিক্ষা প্রদানের জায়গাটাকে তৈরি করছে। কিন্তু আপনি মানবেন যে এই বিপুল সংখ্যক মানুষ, একটা রাজনৈতিক লাভও আছে এর পিছনে। আমি বলছি যে রাজনীতিগতভাবে উত্তর 24 পরগনাও শুধু যদি দেখেন, নদিয়া যদি দেখেন, এর বিপুল তাৎপর্য আছে। রাজনৈতিক লাভ নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেন না। 25 বছর আগে যখন করেছেন রাজনৈতিক লাভ দেখে করেননি, এবং আজও তিনি করছেন পিছিয়ে পড়া মানুষকে সামনে নিয়ে আসার জন্য। জঘন্য রাজনীতি করছে এনআরসি নিয়ে, সেটা দেখছেন যে এনআরসি নিয়ে কি হচ্ছে। আগে গলা ধাক্কা দিয়ে বার করে দিচ্ছিলেন, এখন গলায় গামছা দিয়ে বলছেন যে এটা করা যাবে না, নরম হয়ে চিঠি দিচ্ছেন। আমি এনআরসি পার্টে আসবো। চন্দ্রিমাদি, আপনার সময় শেষ। আমি দ্রুত একবার আপনার দুজনকেই অসংখ্য ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ায় যে মন্তব্যগুলো এসছে সেগুলো দেখাবো, এবং পরবর্তী পর্যায়ে দুজন অতিথি প্রণয় বাবু এবং দেবনয়ন বাবুকে ডেকে নেব। দ্রুত দেখবো সোশ্যাল মিডিয়ায় কে কি বলছেন। অমিয় চট্টোপাধ্যায় বলছেন, বাংলায় হিতে বিপরীতের আশঙ্কায় এনআরসি থেকে রাজ্য বিজেপি পালাতে চাইছে। তপন রায় বলছেন, এনআরসি নিয়ে এত বাড়াবাড়ি ঠিক নয়, যেমন আধার কার্ড নিয়ে এত বাড়াবাড়ি হয়েছিল। সায়ন্তন কর্মকার বলছেন, এ রাজ্যে এনআরসি কার্যকর হলে চিন্তা কিসের, নথি থাকলে ভয় কোথায়। অচিন্ত বাগচি বলছেন, তৃণমূলের এনআরসি বিরোধিতা কি জনগণের জন্য নাকি রাজনৈতিক স্বার্থে। সুভাষ ঘোষ আজরা লিখছেন, মানুষকে রাষ্ট্রহীন করার চক্রান্তের বিরুদ্ধে ব্যালটেই জবাব পাবে গেরুয়া শিবির। আমি এবার দেখাবো রাজ্যের আরেকটি বিষয়, যেটা নির্বাচনের আগে নিঃসন্দেহে দুপক্ষেরই প্রচারের হাতিয়ার হয়ে উঠতে পারে। রাজ্য বিজেপি ঠিক করেছিল যে 42টা কেন্দ্র, 42টা কেন্দ্রেই প্রত্যেকটি কেন্দ্রে একটি করে কল সেন্টার তৈরি। তারপর গোটা বিষয়টা শিফট করে গেছে দিল্লিতে। কেন? রাজ্য বিজেপির অভিযোগ তৃণমূলের সন্ত্রাসের জন্য। তৃণমূলের বক্তব্য, সংগঠন নেই তাই। দেখুন, লোকসভা ভোট যত এগিয়ে আসছে, এ রাজ্যে ততই কি পূর্ব নির্ধারিত পরিকল্পনা থেকে সরে আসতে হচ্ছে বিজেপিকে? সূত্রের খবর, পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি ইস্যু কার্যকরীর পাশাপাশি ওয়ার রুম বা কল সেন্টার প্রজেক্ট থেকেও পিছু হচ্ছে বিজেপি। বাংলায় 2019-এর যুদ্ধক্ষেত্রে নামার আগে 42টি লোকসভা কেন্দ্রে ওয়ার রুম বা কল সেন্টার তৈরির পরিকল্পনা নিয়েছিল বিজেপি। ঠিক ছিল, বুথভিত্তিক কর্মীরা ঘর ঘর দস্তক কর্মসূচির মাধ্যমে যে তথ্য পাবে তারা তা পৌঁছে দেবে ওয়ার রুমে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটল বিজেপি নেতৃত্ব। 42টি ওয়ার রুমে পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি সূত্রে দাবি, এর জন্য রাজধানীর একটি বহুতলে 42টি ঘর নেওয়া হয়েছে। বঙ্গ বিজেপির আশঙ্কা, লোকসভা পিছু একটি করে কল সেন্টার করতে গেলে নিরাপত্তার অভাব হতে পারে। সেক্ষেত্রে কর্মকর্তাদের ওপর হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখানকার রাজনৈতিক পরিস্থিতি, এখানকার হিংসা, এখানে যেভাবে সরকার আমাদেরকে বিরোধিতা করছে, কোনো কাজ সুষ্ঠুভাবে করতে দিচ্ছে না, তো একটা সেট আপ তৈরি করার পর যদি কাজ না করে বা ভেঙে দেওয়া হয়, তাহলে তো আরও মুশকিল হয়ে যায়। আমাদের সমস্ত পরিশ্রম বৃথা যাবে। ওটা তৈরি করতে অনেক সময় লাগে, ব্যবস্থা লাগে, অর্থ লাগে। আর একটা হচ্ছে সিক্রেসির ব্যাপার আছে, গোপনীয়তার ব্যাপার আছে। এই ব্যাপারে সব মিলিয়ে দিল্লি মনে করেছে যে এখানে না করে দিল্লিতে করলেই ভালো হবে। পশ্চিমবঙ্গের ওয়ার রুমগুলি দিল্লিতে সরানো হলেও বাকি সব রাজ্যেই ওয়ার রুম চালাবে বিজেপি। ব্যতিক্রম একমাত্র বাংলা, জানিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে রাজ্যের শাসক দল। ওরা নিজেরাই পার্টিটা গুটিয়ে দিল্লিতে চলে যাক না। আবার দিল্লিতেও তো গোটানোর টাইম এসে গেছে। 19-এর পরে তো আর দিল্লিতেও থাকবে না। এরা যা চাইছে, রথ চালাবে বাইরের লোক দিয়ে, রথে বসবে বাইরের লোক দিয়ে। আমি বলছি, এরা নিজেরাই হতাশায় যত কথা বলছে তত কথাই ভুল হচ্ছে। কল সেন্টার নিয়ে বিজেপির পিছু হটাকে কটাক্ষ করেছে বাম কংগ্রেসও। আজকে দিন কেবলমাত্র আদানি আম্বানির, আর গোটা ভারতবাসীর জন্য বুড়ে দিন। ফলে এখন ধর্মকে কোথাও হাতিয়ার করবে, কোথাও জাতকে হাতিয়ার করবে, কোথাও ভাষাকে হাতিয়ার করবে, মিথ্যাকে হাতিয়ার করবে। এই সব করে এখন তারা ভোটের বৈতরণী পার করবার জন্য অনেক কিছু করবে। এই রাজ্যে বিজেপির কোনো জায়গা নেই। এখানে শুধুমাত্র তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য মানুষ প্রোটেকশন চাইছে। বিজেপির ইররেসপন্সিবল স্টেটমেন্টে মানুষ ভাবছে ওরাই বোধহয় প্রোটেকশন দিতে পারে, সেই জন্য তারা যাচ্ছে। শেষ পর্যন্ত বিজেপি লোকসভা ভোটের আগে রাজ্যে একটিও দলীয় কল সেন্টার খুলতে পারে কিনা সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলে।
দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রণয়বাবু, যে নামেই ডাকুন না কেন, কল সেন্টার, ডিজিটাল ক্যাম্প কিংবা ওয়ার রুম, আমি বলছি গোটা বিষয়টা ঘোষণার পরও, সেই সাংবাদিক সম্মেলনও আমরা দেখিয়েছি, দিল্লিতে নিয়ে গিয়ে ফেলতে হলো। ইনিশিয়াল প্ল্যান ছিল প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে একটা করে এই সেন্টার তৈরি। আজকে যদি কোনো কর্মী আক্রান্ত হয়, তিনি কোনো ভরসা পাবেন যে কল সেন্টার যেখানে তৈরি করা যায় না, সেখানে বিজেপি কর্মীদের পেছনে বা মানুষের পাশে দাঁড়াবে কি করে? আপনার সময় শুরু এখন। দেখুন, আজকে গত পঞ্চায়েত নির্বাচন থেকে আজ অবধি আমরা দেখে আসছি যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, বারবার আমরা বলে আসছি। তার মধ্যে থেকেও আমাদের কর্মীরা লড়াই করছে, মার খাচ্ছে, জেলে যাচ্ছে। আজকে একটা কথা মনে রাখতে হবে যে কল সেন্টারটা হচ্ছে অনেকটা টেকনোলজি নির্ভর। কল সেন্টার খুলতে গেলে আমার লোকাল স্তরে থেকে রিমোট কন্ট্রোলে কন্ট্রোল করা যাবে। কল সেন্টারটা খুলতে গেলে লোকাল একটা বাড়ি ভাড়া নিতে হবে। অনেক জায়গাতে আছে বাড়ির মালিক বাড়ি ভাড়া দিতে ভয় পাচ্ছে, তার কারণ যদি বিজেপির কল সেন্টার হয় তার বাড়িতে ভাঙচুর হবে। রাজ্যে 42টা বাড়ি পাবেন না? না, বাড়ি বিরোধী দল বলেন পরিস্থিতি সেরকমই আছে। বাড়ি পাবো না কেন? বাড়ি যিনি দিবেন তিনি তো বিজেপি কর্মী না, তিনি সাধারণ মানুষ। আজকে যদি সেখানে বিজেপির কল সেন্টার হয়, তার বাড়িতে আক্রমণ হবে, তার বাড়িতে হামলা হবে, সেই ভয় অনেক জায়গায় পাওয়া যাবে। কর্মী পাবেন কি করে? কর্মীরা তো লড়াই করছে, কর্মীরা হচ্ছে তো, কর্মীরা তো আক্রান্ত হচ্ছে, মার খাচ্ছে, মৃত্যুবরণ করছে, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, জেলে পাঠানো হচ্ছে। কিন্তু কর্মীদের মনোবল আছে, তারা লড়াই করছে। কিন্তু যার বাড়ি, সে যদি নিরাপত্তা না পায়, প্রশাসন যদি নিরাপত্তা দিতে না পারে, তার যদি সম্পত্তির ক্ষতি হয়ে যায়, তার তো কম্পেনসেশন আমরা করতে পারবো না। আজকে এটা লজ্জা হওয়া উচিত রাজ্য সরকারের যে পশ্চিমবঙ্গের মানুষ এতটাই ভীত সন্ত্রস্ত হয়েছে যে ভাড়াতে বাড়ি দিতে পারছে না, বিজেপিকে দিতে ভয় পাচ্ছে যে তার বাড়িতে আক্রমণ হবে বলে। এইটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা। আর এই পশ্চিমবঙ্গের অবস্থা, এটা আজকে আমি পার্থবাবুর কথা বলছিলাম, বিজেপি কিছু নেই, আগে নিজেরা ঠিক করো। অভিষেক ব্যানার্জি বলছেন যদি রথ বেরোয় তাহলে রথের চাকাও ঘুরবে না, রশিও থাকবে না। যদি বিজেপির রথের কোনো প্রভাব রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে না থাকে, তাহলে অভিষেক ব্যানার্জির ভয় পাওয়ার কি আছে? প্রশাসন কেন অনুমতি দিচ্ছে না? আপনারা বলছেন রথে বাধা দিলে পিছিয়ে দেবো গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিকভাবে। এই শব্দ আপনার সঙ্গে না, গণতান্ত্রিকভাবে। আপনি চ্যানেলেই দেখেছি লকেটদি তারপরেই বলেছেন যে যেটা আমরা বলেছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা প্রচার অভিযানে নামছি, সেটাতে যদি কেউ বাধা দেয়, গণতান্ত্রিকভাবে মানুষ তাকে পিছিয়ে দেবে। আপনাকে অনেক ধন্যবাদ প্রণয়বাবু। আমি দেবনানন্দার কাছে আসবো। তৃণমূলের সন্ত্রাস, আমি বেশি দূরে যাচ্ছি না দেবনানন্দা। ছত্তিশগড়ে প্রথম পর্যায়ের ভোট হলো, রক্ত ঝরল, তো কাদের মধ্যে? নিরাপত্তারক্ষী এবং মাওবাদীদের। একটা ঘটনা দেখাতে পারেন যেখানে বিজেপি কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হচ্ছে? কোনো বিরোধী দল অভিযোগ করেনি যে পোলিং এজেন্টকে মেরে তুলে দেওয়া হয়েছে। কংগ্রেসের একটা ক্যাম্প অফিস ভেঙেছে, এরকম কোনো ছবি গোটা দেশের মিডিয়ার কেউ দেখাতে পারেনি। আমি বলছি, বিরোধীরা সভা করতে গেলে নাকি কোর্টের অনুমতি নিতে হচ্ছে কেন? দেবনানন্দার সময় শুরু এখন। না, আমি ওনার বক্তব্যটা একটু না বললে তো হবে না। উই মাস্ট নট প্রমিস what we ought not, lest we be called on to perform what we cannot. আমরা প্রতিজ্ঞা করব না যা আমরা পারবো না, এই ভয়ে যে প্রতিজ্ঞা করলে রাখতে পারবো না। আজকে শুধু তা না, কল সেন্টার তো পিছু হটেছে, ডিজিটাল ক্যাম্প পিছু, এনআরসি পিছু, ডিমনিটাইজেশন পিছু, কর্মসংস্থান পিছু, কৃষক প্রতিশ্রুতি পিছু, তেল গ্যাস পিছু, টাকার দাম পিছু, সমস্ত প্রকল্প পিছু। আজকে আর কিছু নেই, হাতে হারিকেন। প্রশ্নটা হচ্ছে, আপনি যে কথাটা বলেছেন আবার এটাও দেখবেন, আজকে 70 থেকে 76% কিভাবে ভোট পড়লো। একজন কংগ্রেসের বড় নেতা সেখানে বলেছে কিভাবে ভোট হয়েছে আমরা জানি। একটা জেলার তিনি সভাপতি, তিনি বলছেন ওখানে কিভাবে ভোট হয়েছে আমরা জানি। সুতরাং মানে ডাল মে কুছ কালা হে, প্রশ্নটা অত সহজ নয়। আজকে বিজেপির কিচ্ছু না। আজকে দেখছেন কি করে পিছু হচ্ছে। ত্রিপুরায় ভোটের আগে এনআরসি ছিল না, ভোটের পরে এনআরসি। আজকে আগে কিছুদিন আগে আমরা জিতলে এনআরসি করবো, এখন কি বলছেন? এনআরসি থেকে পিছু ওঠে আমরা বলছেন নাগরিকতা বললে আসল। কোন কথাটা ঠিক হচ্ছে? উনি যত কম কথা বলেন সেটা ভালো। এটা অভ্যাস হচ্ছে, কিছু লোক আছে যে কথা বললে একটা কিছু খারাপ বলবে। সেই জন্য প্রশ্ন হচ্ছে কি, বিজেপি এখন সব কিছু ছেড়ে গিয়ে এখানে নেতা নেই, এখন নেতা আনতে হবে বাইরের থেকে। এখানে কেউকে কোনো নির্বাচনী প্রতিশ্রুতি বাইরে থেকে এনে প্রতিশ্রুতি করতে হবে, কিচ্ছু নেই। সুতরাং এখন দিল্লি চলে যাচ্ছে, তার মানে বুঝে গেছে 24 টাকায় একটা সিটও পাবে না। এই যে অবস্থা বিজেপির অবস্থা হয়েছে, বিজেপি এখন এই মুহূর্তে ইলেকশন আগে বলে কিনা আমরা ভোট করবো না।
এখন বুঝে ফেলেছে। প্রশ্ন হচ্ছে এইটি হলো ব্যর্থতা। এক একটা ভোট করা না করা তৃণমূলের হাতেও নেই, বিজেপির 40 হাতেও লক্ষ নেই। লোককে বুঝতে পারছে দেশে এখনো নির্বাচন কমিশন না না না, সেটা তো ওরাই বলবে। অবস্থা তো 42 থেকে সরে চলে গেছে, এখন একটা পাবে না এখন বলে কি একজন একেবারে একেবারে বিজেপির যে বড় নেতা সে একজন বলছে 20% বুঝতে যেতে পারেনি, আজকে 20% বুঝতে যেতে পারেনি, কি করে সে যাবে? দেবনন্দা, আপনার সময় শেষ। অবস্থাটা এই। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। আমি সমীর রাইচ এবং চয়ন ভট্টাচার্যকে ডেকে নেব। তার আগে আপনাদের দেখাবো ব্রিগেড। নিঃসন্দেহে সবকটি বড় দল কেউ ঘোষণা করেছে, কেউ এখনো তারিখ ঘোষণা করেননি, কিন্তু ব্রিগেডের প্রস্তুতি শুরু হয়ে গেছে, কিন্তু সমীকরণ নিয়ে নানা জট। দেখুন, পাখির চোখ 2019, উদ্দেশ্য বিজেপিকে দিল্লির মসনাদ থেকে সরানো। সেই লক্ষ্যে বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক মঞ্চে আনার উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 19শে জানুয়ারি ব্রিগেড ময়দানে তৃণমূলের ডাকে ব্রিগেড সমাবেশ, আর সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বাম শরিক দলগুলোকেও। আর তা নিয়ে বাম শরিক দলগুলির মধ্যে ভিন্ন মত। তৃণমূলের আমন্ত্রণ নিয়ে সিপিআই বলছে আলোচনা করবে, ফরওয়ার্ড ব্লক বলছে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু আরএসপি জানিয়ে দিয়েছে তারা তৃণমূলের ব্রিগেডে নেই। তৃণমূল অ্যাকচুয়ালি আমন্ত্রণটা আমাদের জানায়নি, আমাদের অল ইন্ডিয়া পার্টিকে চিঠি দিয়েছে। অল ইন্ডিয়া পার্টি আমাদের কাছে জানতে চেয়েছে ওপিনিয়ন। আমরা 16 তারিখে বসবো সেক্রেটারিয়েটে, সেখানে ঠিক করবো। তৃণমূলের আমন্ত্রণ আমরা পেয়েছি, কিন্তু তৃণমূলের আমন্ত্রণ আমরা গ্রহণ করব কি গ্রহণ করব না, আমাদের যেহেতু পার্টির রাজ্য সম্মেলনটা একদম সামনের সপ্তাহে শুরু হচ্ছে পুরুলিয়াতে, সেখানে আমরা প্রতিনিধিদের মধ্যে আলোচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত করে নেব সেখানে যাব কি যাব না। চিঠি পাঠিয়েছে বলে শুনেছি, আমি নিজে দেখিনি, শুনেছি, এবং এটা আমাদের রাজ্য সম্মেলনে রিপোর্টেড হয়েছিল, এই সংবাদটা দেওয়া হয়েছিল, এবং প্রতিনিধিরা প্রায় সমস্যারে না করে উঠেছে, ফলে তৃণমূলের সমাবেশে যাওয়ার কোনো প্রসঙ্গই নেই আমাদের কাছে। এদিকে আগামী 3রা ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ করবে রাজ্য বামফ্রন্ট। সেখানে কি কংগ্রেসকে ডাকা হবে তা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। বামফ্রন্টের পক্ষ থেকে ডাকা হবে, অন্যান্য রাজনৈতিক দল কি অংশগ্রহণ করবে না করবে সেসব পরিকল্পনা আলোচনা হচ্ছে, যথাসময় জানানো হবে। কংগ্রেসকে ডাকার পক্ষে আপনারা না পক্ষে? না না, এখন এইসব আলোচনা চলছে। এক্ষেত্রেও বাম শরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। সিপিআই বলছে কংগ্রেসকে ডাকা হলে তাদের আপত্তি নেই, আরএসপিরও একই মত, কিন্তু ফরওয়ার্ড ব্লকের আবার কংগ্রেসের প্রবল আপত্তি। নীতিগতভাবে আমাদের পার্টি কংগ্রেস যা ঠিক করেছে সেটা হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে সমস্ত অপোজিশনকে ঐক্যবদ্ধ করা। বহু রাজ্যে আমাদের পার্টির সমাবেশ হচ্ছে, বিহারে হয়েছে, আমরা সব অপোজিশনকে ডেকেছি, কংগ্রেসকেও ডেকেছি, এখানেও ডাকলে কোনো মহাভারত অশুদ্ধ হওয়ার কোনো বিষয় নেই। নীতিগতভাবে কংগ্রেসকে ডাকার ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত এখন হয়নি, তবে সাধারণভাবে মনে হয় যে অবস্থা, তাতে মনে হয় যে এই সমস্ত বিষয়ে কোনো বাধা হয়ে দাঁড়াবে না, যদি রণনীতি এবং রণকৌশলে যদি সামঞ্জস্য থাকে। সভাটা তো এখন পর্যন্ত যা খবর বামফ্রন্টের ডাকি সভা, এবং 17 পার্টির জোট এই সভায় অংশগ্রহণ করবে, এরকমই রাজ্য বামফ্রন্টের সিদ্ধান্ত আছে। উদ্যোক্তা রাজ্য বামফ্রন্ট, তা কংগ্রেসের আসার প্রশ্নই তো থাকছে না। কংগ্রেস থাকলে আমরা সবাই যাব। সম্প্রতি সূর্যকান্ত মিশ্র কংগ্রেসের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছিলেন, তাকে স্বাগত জানিয়েছিলেন সোমেন মিত্র, কিন্তু ব্রিগেডে কি এমন কোনো ঐক্যের ছবি উঠে আসার সম্ভাবনা আছে? বিষয়টিকে কৌশলে এড়িয়ে যাচ্ছে কংগ্রেস। না, যাওয়ার প্রশ্ন উঠছে না। আর আমি বরাবরই বলি, যদির উত্তরে আমি দিই। এরই মধ্যে বিভিন্ন জায়গায় ফ্লেক্স ব্যানার টাঙাতে শুরু করেছে তৃণমূল। ব্রিগেড সমাবেশের প্রচারও চলছে জোর কদমে। শুক্রবার তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। উপস্থিত থাকবেন পঞ্চায়েত থেকে রাজ্য স্তরের নেতারা। কে ব্রিগেডে এলো কে এলো না তা নিয়ে ভাবতে রাজি নয় তৃণমূল। তাদের পাখির চোখ 2019-এর লোকসভা নির্বাচন। আমরা এখন পাখির চোখের মতন ব্রিগেডের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আঞ্চলিক দলগুলোকে সংগঠিত করার কথা, মূলত সকলেই তাকিয়ে আছে সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন। আমাদের কে অন্যদিন করছে আর কে তারপরের দিন করছে, বা 11 জনের ফুটবল টিমের মতন টিম জোগাড় করতে পারছেন, এটা দরকার নেই। এর মধ্যেই আগামী 19শে নভেম্বর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে চন্দ্রবাবু নাইডু দেখা করতে আসার কথা। 22 তারিখ দিল্লিতে বিজেপি বিরোধী দলগুলোর নেতা নেত্রীদের নিয়ে বৈঠক হবে, আর সেখানে থাকার জন্য তৃণমূল নেত্রীকেও আবেদন জানাবেন চন্দ্রবাবু। সূত্রের খবর, বৈঠকে থাকতে পারেন তৃণমূল নেত্রীও। সব মিলিয়ে 2019-এর আগে কার ব্রিগেডে কি চমক দেখা যায় সেদিকেই তাকিয়ে সবাই। আশাফুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। চয়ন ভট্টাচার্যের কাছে আসবো।
জয়ন্ত, ব্রিগেড নিয়ে জটিল ধাঁধা। একদিকে তৃণমূল কংগ্রেস কেরলের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে আপনাদেরই দলে, কিন্তু এখনও আলিমুদ্দিন স্মৃতিতে আমন্ত্রণ গেছে বলে আমার জানা নেই। আরএসপি ফরওয়ার্ড ব্লকের স্টেট অফিসে একেবারে পরিষ্কার সেই অফিসগুলোতে আমন্ত্রণপত্র গেছে। সিপিআই সেন্ট্রাল কমিটির কাছে তৃণমূলের তরফ থেকে আমন্ত্রণ গেছে। আপনারা দুটি দলই বলছেন যে বিজেপির সঙ্গে লড়ব। তৃণমূল আপনাদের মঞ্চে আসবে না এখনো পর্যন্ত, অন্তত তাই বলছে। রাজনীতিতে একেবারে ফাইনাল কথা কিছু বলা যায় না, কিন্তু আপনারা ব্রিগেডে যাবেন না এটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কিন্তু তাহলে কোথাও যেহেতু বিরোধী ভোট এককাট্টা নয়, বিরোধী ভোট নানা অংশে বিভক্ত, লাভ তো বিজেপিরই হবে। দেখুন, এটা তো আপনি নিজেই বললেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। বিজেপির লাভ হবে কি ক্ষতি হবে সেটা ভবিষ্যৎ বলবে। আমরা বিজেপিকে আটকাবার জন্য বামপন্থীরা এবং সমস্ত গণতান্ত্রিক শক্তি একজোট হয়ে লড়বো, এটা একদম পরিষ্কার কথা। এবং আমরা মনে করছি তৃণমূল কংগ্রেস হচ্ছে বিজেপির অন্য পিঠ। এরা যাত্রার মঞ্চে পরস্পর বিরুদ্ধে লড়ে, গ্রিন রুমে গিয়ে কাঁধে হাত দিয়ে চা খায়। এটা কংগ্রেসের জায়গা। এখন কংগ্রেস কি করবেন সেটা তো কংগ্রেসের সিদ্ধান্ত। আমাদেরও যেমন সুমিত লাহিড়ী বললেন, যেটা আলোচনা চলছে, এখন আলোচনার স্তরে থাকার বিষয় নিয়ে কোনো মন্তব্য করার জায়গায় আমরা কেউ দাঁড়িয়ে। কিন্তু এটা ঘটনা বাস্তবতার জায়গা বলছে গণতান্ত্রিক শক্তিকে এক হতে হবে 2019 লোকসভা নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে আটকাবার জন্য। যে কোনো সেফোলজিস্ট বলবে 19-এ অপোজিশন ইন্ডেক্স যদি হাই থাকে তাহলে বিজেপিকে ধাক্কা দেওয়া যাবে, নয়তো আমরা বিজেপির কথা বলছি। এখানে সিপিআইএম এর পক্ষ থেকে পরিষ্কার কথা বলছি যে ধাক্কা দিতে হবে, এখানে কোনো যদি কিন্তু অবকাশ নেই। নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী থাকেন, বিজেপি যদি 2019 ক্ষমতায় ফেলে, ভারতবর্ষের সংবিধান বিপন্ন হবে। তার জন্য দরকার ইউনিটি অফ অপোজিশনটাও সময়ের অপেক্ষা মাত্র। ইউনিটি অফ অপোজিশন যেটা আপনি আশা করছেন জাতীয় স্তরে, সেটা হবেই, হতে বাধ্য। বিভিন্ন রাজ্যের প্রেক্ষিত আলাদা, বিভিন্ন রাজ্যের পরিস্থিতি আলাদা, সেখানে আমাদের কিন্তু প্রত্যেককে আমাদের রাজ্যগুলোতে লড়তে হচ্ছে। প্রতিটা রাজ্যে 42টা আমাদের এখানকার আসনে কিভাবে ভোট হবে সেগুলো আমাদের এখানে সিদ্ধান্ত নিয়ে সেভাবে সমীকরণ হবে। এই জায়গাগুলোতে কোনো আপোষ থাকবে না। আমরা সিপিআইএম প্রথম থেকে বলছি, বামপন্থী পার্টিগুলো প্রথম থেকে বলছি, বুথ স্তরে সংগঠন শক্তিশালী করতে হবে, এটা আমাদের প্রাথমিক দায়িত্ব। সেটাই, এবং সেটাই প্রথম কথা, সেটাই শেষ কথা। আপাতত বাকিটা আমরা নেতৃত্বের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি, এটুকু। এর বাইরে এই মুহূর্তে বলার জায়গায় আমরা কেউ দাঁড়িয়ে নেই। পরিষ্কার কথা, ব্রিগেড যেভাবে বামফ্রন্ট ডাকবে সেভাবেই আমরা ব্রিগেডে পার্টিসিপেট করবো সিপিআইএমের পক্ষ থেকে, এটাই শেষ কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় শেষ। আমি সমীর রাইচের কাছে যাব, কিন্তু তার আগে আরেকটা উদ্বেগের খবর দর্শকদের দিতে চাইবো, যেটা নিয়ে গোটা দেশ আন্দোলিত। টিএম কৃষ্ণের মতো সঙ্গীত শিল্পীকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল। তারপর সোশ্যাল মিডিয়ায় কিছু মন্তব্য এবং সেই আমন্ত্রণ প্রত্যাহার। এ রাজ্যের বহু বিশিষ্ট শিল্পী উদ্বেগ প্রকাশ করেছেন এই ঘটনায়। আসুন দেখি। শহুরে নকশাল, ভারত বিরোধী, মোদী বিরোধী, বিধর্মী, নানাবিধ তকমা, সোশ্যাল মিডিয়ায় প্রবল আক্রমণ। আল্লাহ খ্রিস্টকে নিয়ে কেন গান করেছেন সেই প্রশ্ন তুলে সমালোচনা। কর্ণাটকী ঘরানার বিখ্যাত সঙ্গীত শিল্পী টিএম কৃষ্ণকে কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের এভাবে লাগাতার আক্রমণের পর একদম শেষ লগ্নে এসে শনিবার দিল্লিতে তার সঙ্গীত সন্ধ্যা বাতিল করে দিল এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ম্যাগসেসে পুরস্কার জয়ী সঙ্গীত শিল্পী টিএম কৃষ্ণ বরাবরই বিভিন্ন বিষয়ে খোলাখুলি তার মতামত প্রকাশ করে আসছেন। ধর্মনিরপেক্ষতার পক্ষে সওয়াল করা, জাতিভেদের বিরোধিতা করা, এসব কারণে দীর্ঘদিন ধরেই কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের আক্রমণের মুখে কৃষ্ণ। মোদির বিভিন্ন নীতিরও কড়া সমালোচক তিনি। These kind of words like urban naxal, prostitute, anti-Indian are all created by people who don't know what it means to be Indians, who don't know what democracy is. These are people who want to scare you, who want to make you afraid, who want to make other people angry about you. So we should not even pay attention to such things. চলতি বছরের জানুয়ারি মাসে তার একটি সঙ্গীত অনুষ্ঠান বানচাল করে দেওয়ারও হুমকি দিয়েছিল কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের একটি সংগঠন। আর ইহানো টিএম কৃষ্ণকে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া দিল্লিতে সঙ্গীতানুষ্ঠানে আমন্ত্রণ জানানো মাত্র ক্ষোভে ফেটে পড়েন কট্টরপন্থীরা। সোশ্যাল সাইটে তাকে আক্রমণ করতে শুরু করে তারা। এরপরই এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া টিএম কৃষ্ণর অনুষ্ঠান বাতিল করে দেয়। मेरे समझ में व्हाट आई फील मोर नाउ इज ट्रोलों के बीच और
पीपल इन पावर उनके बीच कुछ कनेक्शन जरूर है. हम ये डिस्कनेक्ट नहीं कर सकते हैं. तो क्या एग्जैक्टली ऐसा होता है ना. इट इज सैड वी सी अ कंट्री वी गोइंग टू गेट स्कैर्ड एंड इट्स गोइंग टू बुलडोज एंड इफ अ गवर्नमेंट ऑर्गेनाइजेशन विल आर्बिट्रली कैंसल अ होल फेस्टिवल फॉर नो रीजन सडनली, इट इज रिडिकुलस. কিন্তু এতে দমতে রাজি নন কৃষ্ণ। তিনি সব জানিয়েছেন কোনো আক্রমণের মুখেই তিনি ধর্মনিরপেক্ষতার প্রতি তার বিশ্বাস থেকে সরবেন না। I will sing about Allah, I will sing about Jesus, I will sing about Rama. I will speak against the government. I will say I disagree with Mr. Narendra Modi. I will say I disagree with the BJP. But I am a citizen of India. যেভাবে টিএম কৃষ্ণর অনুষ্ঠান বাতিল করা হলো তাতে ক্ষোভ উগড়ে দিয়েছেন সঙ্গীত শিল্পী রশিদ খান। पॉलिटिकल इसमें इनवॉल्वमेंट नहीं होना ही ज़रूरी है और ये अच्छी बात नहीं है। আমি পারফর্ম করেছি, পুনায় করেছি, বেঙ্গালোরেও করেছি। খুব ভালো মানুষও। हमारा जो काम है सबको मिलाना, प्यार लाना, प्यार बांटना, এইটা আমাদের কাজ। এটা একটা খুব দুঃখজনক ব্যাপারটা আমার যেটা মনে হচ্ছে। প্রত্যেকের নিজস্ব মতামত থাকবে, এটাই স্বাভাবিক। তাই বলে এভাবে তাকে আক্রমণ করা হবে কেন? শিল্পী স্বাধীনতা এভাবে হরণ করা কি বিপজ্জনক নয়? প্রশ্ন অনেকেরই। ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সমিতদার কাছে যাব। সমিতদার, নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে একটা চাপানুতর হবে, এটা হয়, সেটাই স্বাভাবিক। কিন্তু শিল্পীরা এই রাজনীতির পেরিফেরিটার মধ্যে চলে আসছেন, শুধু চলে আসছেন নয়, কারা? কোনো ভুইফোর বেসরকারি সংগঠন নয়, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সেই প্রোগ্রাম বাতিল করতে হচ্ছে। এবং শব্দবন্ধগুলো দেখুন, শহুরে নকশাল, আরবান নকশাল, রাষ্ট্রদ্রোহী, মানে যে শব্দবন্ধগুলো গত 4 বছর ধরে বারবার আমাদের জাতীয় আকাশে কালো ছায়া ফেলেছে। সব থেকে যেটা উদ্বেগের সেটা হচ্ছে এই রাজনীতির জগতে যাবতীয় নেগেটিভিজম, নেতিটা শিল্প জগতে ছায়া ফেলছে। সমিতা, তোমার সময় শুরু এখন। দেখো, প্রথমে আমি মিস্টার টি এম কৃষ্ণ এবং রশিদকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ওরা যে দৃঢ়তার সাথে কথাগুলো বলল যে শিল্পীদের এটা হওয়া উচিত, শিল্পীদের কাজে কখনো রাজনৈতিক হস্তক্ষেপ হওয়া উচিত নয়। এবং আমি সঙ্গে সঙ্গে আমি ধিক্কার জানাচ্ছি যেই সরকার বা যেই সংগঠন ওনার প্রোগ্রামটাকে বাতিল করলেন, ওনাকে ইনভাইট করা হয়েছে, ওরা টুইটারে পর্যন্ত দিয়েছে যে, এবং তার যখন ওদের প্রোগ্রামটা হচ্ছে ওনার সাথে চুক্তি হয়েছে, তারপরে এইভাবে কোনো শিল্পীকে বাতিল করা মানে আমি মনে করি এটা ভীষণ অপমানজনক একটা ব্যাপার। সুতরাং এইখানে বারবার বলছি, প্রত্যেকটি রাজনৈতিক দলকে বুঝতে হবে, তিনি মিস্টার নরেন্দ্র মোদী হন বা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হন, যেই হন, প্রত্যেকেই বুঝতে হবে যে প্রকৃত শিল্পীরা কিন্তু সত্যি কথাটাই বলবে, হোয়াট দে ফিল অ্যাকচুয়ালি। তারা কিন্তু রাজনৈতিক নেতার কথা বলবেন না। সুতরাং তার জন্য যদি তার উপরে এরমভাবে খাড়া নেমে আসে, এর থেকে ধিক্কার কিছু নেই। কেন আমি বলছি, সেম জিনিস আমার সাথে হয়েছে এই রাজ্যে। নতুন শাসক আসার পরে আমাকে একটি বইমেলা উদ্বোধন করতে নিয়ে যাওয়া হয় আসানসোলে। আমাকে বাড়ি থেকে গাড়ি করে নিয়ে গেছে, আমি আসানসোল অবধি যাই, এবং আসানসোলে যাওয়ার পরে আমাকে ওইখানে আমি মাঠে চলে গেছি, সেইখানে তখন আড়াল করে আমাকে বলছে, সমিতা আপনি প্লিজ আজকে চলে যান। তো এটা কি? এটা কোন সংস্কৃতি? যে একজন শিল্পী তার কি একটা মিনিমাম, আমরা এদিকে বলি ডেমোক্রেটিক দল, আমরা সবাই একটু আগে আমরা আলোচনা শুনলাম, বলছি যে ডেমোক্রেটিক দলগুলো এক হবে। এই তার ডেমোক্রেসির ফল যে কোনো শিল্পী বা কোনো, আমি শিল্পী কেন বাদ দিচ্ছি, আমি কোনো সাধারণ মানুষ, তার নিজের বিশ্বাস সেটা উনি বলতে পারবেন না। আমাকে ধরে নিতে হবে যে যারা শাসক থাকবেন আমাকে এমন কথাই বলতে হবে যাতে শাসক খুশি হয়, আর তা না হলে আমার অবস্থা খারাপ। এটা একটা আমরা সত্যি সত্যি বলছি, গোটা ভারতবর্ষেতে পয়জন হয়ে গেছে। এবং শিল্পীদের না, আমি মনে করি সমস্ত মানুষ, আমরা যদি গোটা ভারতবর্ষতে দেখতে পাচ্ছি, বারবার বলছি, কোনো একটি রাজ্য আমি বলছি না, সব জায়গায় সমস্ত রাজনৈতিক দল যার যেখানে ক্ষমতা আছে তারা মানুষকে একেবারে মানে এমনভাবে তারা ব্যবহার করছেন যে মেনে নেওয়া যায়। সমীরদা, চয়নবাবু, অনেক ধন্যবাদ, সময় শেষ। দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির সভাপতি, তিনি মুখ খুলেছেন আর বিতর্ক হয়নি, এটা একটা বিরল ঘটনা। কিন্তু আজকে আরও আরেকটা মন্তব্য তার কাছ থেকে পাওয়া গেল। তৃণমূল সরাসরি বলছে একেবারে প্রকাশ্যে হিংসায় উস্কানি দিচ্ছেন দিলীপ ঘোষ। ঠিক কি বলেছেন দিলীপ বাবু, দেখাবো। वैसे हल्का फुल्का हम नहीं करते हैं। आप मारेंगे फिर आप हॉस्पिटल में जाओगे, ऐसा नहीं है। अगर होता है तो सीधा शमशान जाना पड़ता है। ये डायलॉग था, आप लोग सुने होंगे मिथुन चक्रवर्ती का, मारवा एखाने लास्ट मोड़ में श्मशाने।
हम बोल देते हैं मारो एखाने लाश पड़বে যেখানে সেখানে। आज अगर ऐसा नौबत आ जाता है कि हमको हाथ उठाना पड़े, ये हाथ नहीं है, क्या है? हथौड़ा है। जब गिरेगा तो पता चलेगा। পঙ্কজ, আপনি যদি বলেন যে বাজার গরম করতে জনসভায় এরম ফিল্মি ডায়লগ দিতে হয়, আমার কিছু বলার নেই, কিন্তু এটা যদি সিরিয়াস মন্তব্য হয়, এ তো হিংসায় উস্কানি। দেখুন, যদি এটা তো ঘটনা যে আপনি একই দিক থেকে তৃণমূলকে বলবেন রাষ্ট্রীয় সন্ত্রাস করছেন আর এই মন্তব্য করবেন, এ তো হয় না। না, একটা তো ঘটনা যে কোথাও তো একটা শুরু হয়েছে, যদি এবং আমি আমার কথাটা শেষ হয়নি, আপনি তো প্রশ্ন করেছেন। বলুন বলুন। প্রথম কথা হচ্ছে যে যদি বলে যে অনুমতি দিলে গণতান্ত্রিকভাবে বান্ডল করে বাড়ি পাঠিয়ে দেবো, আমি জানি না মানে এটার সঙ্গে কি হিংস্রতা বর্জিত কথা আছে আমি জানি না। তাই আসলে জন্য না এই মন্তব্য আমার হুমকি, উনি ওনার বক্তব্য কিভাবে বলবেন সেটা ওনার বিষয়, কিন্তু আমি মনে করি যে আসলে আমরা যখন আপনি বলছিলেন শিল্পী স্বাধীনতার কথা বলছিলেন না, তো দারাশিকো যখন ফরাসি অনুবাদ করছেন বাল্মীকির আর পতঞ্জলি, তার মুন্ডুটা কেটে সেকুলার ঔরঙ্গজেব তিনি কিন্তু শাহজাহানের কাছে উপহার দিয়েছিলেন। আপনি ইতিহাস এমনকি পুরাণেও চলে যেতে পারেন, পুরাণেও চলে যেতে পারেন, কিন্তু 2018 কলকাতা থেকে প্রত্যেককে যাবো আমি প্রণববাবুর কাছে যাবো, চন্দ্রিমা ভট্টাচার্য এক এক করে প্লিজ, কারুরটা চলে যাবে না। চন্দ্রিমা দি বলুন তসলিমা নাসরিনকে নিরাপত্তা দেবেন। চন্দ্রিমা ভট্টাচার্য, কি আশ্চর্য কথা, উনি হঠাৎ আমাকে নিয়ে এটা নিয়ে আগে যারা একজন লেখক, একজন মহিলা বাঙালি, তিনি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকার তাকে নিরাপত্তা দিতে 42টা কল সেন্টার করতে পারছেন না, 42টার জন্য একটা বাড়ি করতে হচ্ছে দিল্লিতে। এইখানে সম্পূর্ণভাবে হতাশ, বঙ্গ বিজেপির ওপরে কোনো আস্থা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে ফিল্মি ডায়লগ, উনি ভাবছেন নিজেকে বোধহয় মিঠুন চক্রবর্তী হয়ে গেছে, এখানে যেখানে সেখানে লাশ ফেলবে গণতান্ত্রিক পদ্ধতিতে। আপনি তো এখানে ওটা জুড়লেন, মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে প্রার্থনা করবো অনুমতি দাও। অনুমতি দিলে কি করবে? অনুমতি দিলে কি করবে তিনি? ওর মতন অনুমতি, আমাদের তো একটা শৃঙ্খলাবদ্ধ দল করতে হচ্ছে। অর্ধেক বাক্য ছিল না, বাক্যটা ছিল যে তিনি যদি অনুমতি দেন তাহলে রথের রশি চাকা কিছুই থাকবে না। এইটা আর আমাদের দুর্ভাগ্য যে সমস্ত মানে অলমোস্ট প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলো এই ধরনের মন্তব্য করছে। কেন? পুলিশকে বোমা মারো, শাসক দলের লোকও বলেছে, বিজেপি বলছে যে মেরে লাশ ফেলবে শ্মশানে, এটা বন্ধ হওয়া উচিত। আর বলতে বাধ্য ব্যাপারটা অন্য কিছু নয়। আমি এখানে প্রত্যক্ষ দাবি জানাচ্ছি প্রশাসন দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা করুন। যাবে না চয়নবাবু বলেছেন যথার্থভাবে প্রশাসন যদি ব্যবস্থা নেয় সেটা চয়নবাবু বলতেই পারেন, কিন্তু প্রশাসন ব্যবস্থা নিতে গেলে তো এখন সেই আগে থেকেও নিতে হবে। যারা তলায় পৌঁছে দিয়েছিল কঙ্কাল টঙ্কাল মন্দির রাজনীতি বিজেপির একচেটিয়া, এই মন্তব্য করলে খুব একটা প্রতিবাদ আমার এখানে যারা আছেন তারা কেউ করবেন বলে মনে হয় না, কিন্তু একই কথা কি তৃণমূলের সম্পর্কে বলা যায়? সংশয়টা এই জন্য যে পুরসভার মেয়র, আসানসোল পুরসভার যিনি মেয়র জিতেন্দ্র তিওয়ারি, তিনি একেবারে স্পষ্ট ঘোষণা করেছেন যে 1 বছরের মধ্যে আসানসোলে 10টি সূর্য মন্দির তৈরি করা হবে, এবং দুর্গাপুর পুরসভার কাউন্সিলর ঘোষণা করেছেন সেখানেও অন্তত 2টি সূর্য মন্দির তৈরি করা হবে। হঠাৎ এই ঘোষণা দেখুন। সপ্তাহ দুয়েক আগে গুজরাটে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তির উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী।
তারপরে দীপাবলিতে অযোধ্যায় সুউচ্চ রামের মূর্তি তৈরির কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 2019-এর লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর সম্ভাবনা ক্ষীণ বুঝে ইতিমধ্যেই বিজেপি আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের অন্দর থেকে অর্ডিন্যান্স এনে মন্দির তৈরির দাবি জোরালো হচ্ছে। এই পরিস্থিতিতে তৃণমূল অভিযোগ করছে 4 বছর ধরে উন্নয়ন নিয়ে ধাপ্পা দেওয়ার পর এখন মূর্তি মন্দিরে রাজনীতি করে ফের একবার ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে বিজেপি। কিন্তু এখানে তৃণমূল কি এবার নিজেই মন্দির রাজনীতিতে নামতে চলেছে? বিষয়টা কি বিজেপির মন্দিরের রাজনীতি বনাম তৃণমূলের মন্দির রাজনীতি হয়ে দাঁড়াচ্ছে? দুদলে কি ধর্মের অস্ত্রে শান দিতে চাইছে? প্রশ্নটা উঠছে কারণ ছট পুজো উপলক্ষে তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারি এক তাৎপর্যপূর্ণ ঘোষণা করেছেন। জানিয়েছেন 1 বছরের মধ্যে আসানসোলে 10টি সূর্য মন্দির তৈরি করা হবে। आप जानते हैं कि छठ पूजा में मूलतः सूर्य भगवान की पूजा की जाती है, तो इसी को ध्यान में रखकर अगले 1 वर्षों के अंदर आसनसोल पूरे शिल्पांचल में हर क्षेत्र को मिलाकर हम लोगों ने 10 सूर्य मंदिर निर्माण का निर्णय लिया है। মন্দিরগুলি তৈরি করতে খরচ হবে 2 কোটি টাকা। 1 মাসের মধ্যে প্রকাশ হবে নকশা। পিছিয়ে নেই তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভাও। বুধবার 43 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও স্থানীয় বোর্ড চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন দুর্গাপুরে 2টি সূর্য মন্দির তৈরি করা হবে। দুর্গাপুর বিরপানপুর বিসর্জন ঘাট 4 নম্বর ব্লকের অন্তর্গত এবং এই সুকান্ত পল্লী ঝোটঘাটে 2টি সূর্য মন্দির আনুমানিক 20 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে। ঠিক হয়েছে 20 লক্ষ টাকা ব্যয়ে মন্দির দুটি বানাবে তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভা। গেরুয়া শিবিরের দাবি বিজেপিকে দেখিয়ে এখন মন্দির তৈরি করতে চাইছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস সরে গেছে, তাই আজকে রাম জন্মভূমি আন্দোলন আমরা শুরু করেছি, হনুমান জয়ন্তী শুরু করেছেন। হনুমান জয়ন্তী করুন, সূর্য মন্দির করুন, যাই কিছু করুন, কংগ্রেস তৃণমূল কংগ্রেস আজ পরিষ্কার বুঝে গেছে যে মানুষ আর বিজেপির দিকে চলে এসছে, তাই আজকে মন্দির নিয়ে চিন্তা করছেন। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একযোগে ধর্মের নামে রাজনীতি করার অভিযোগে সরব হয়েছে সিপিএম। মাথায় কেউ টুপি পরে বা মাথায় কেউ হিজাব পরে মুসলিম কমিউনিটির সাথে ফলের রসকে উপবাস ভাঙতে বসেন, একবারে সূর্য মন্দির করার ঘোষণার সময় মাথায় ঢুকলো না, তাদের মাথায় এলো না যে একদিকে বিজেপি রাম মন্দির করার কথা বলছে আর আমরা সূর্য মন্দির করার কথা বলছি। যাদের সাথে ফলের রস খেয়ে এলাম মাথায় হিজাব পরে আবার টুপি পরে, সেই কমিউনিটির মধ্যে কি প্রতিক্রিয়া হবে? আসানসোল লোকসভা বর্তমানে বিজেপির দখলে। রাজনৈতিক মহলে জল্পনা 2019-এ এই আসন থেকে বিজেপি সভাপতি অমিত শাহের দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। এই লোকসভা কেন্দ্রের একটা বড় অংশের ভোটার অবাঙালি। ছট পুজোয় প্রধানত গোবলয়ের বাসিন্দারাই সূর্যের আরাধনা করেন। ফলে ছট পুজোর সময় এই ঘোষণা আদতে তৃণমূলের এরাজ্যের অবাঙালি ভোটারদের নিজেদের দিকে টানার প্রয়াস নয় তো? কৌশিক গাঁতাইত, মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। চন্দ্রিমাদি, আমার 3টে প্রশ্ন। 1 হচ্ছে মন্দির, বড় জিজ্ঞাসার চিহ্ন। 2 হচ্ছে 2018-এ যখন ঠিক 6 মাস লোকসভা ভোটের বাকি, সেই সময় মন্দির। এবং 3, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে পুরসভার 20 লক্ষ হতে পারে, 2 কোটি হতে পারে, পুরসভার প্রায়োরিটি সূর্য মন্দির তৈরি করা কেন? আমি জানি না যে কি প্রেক্ষিতে উনি বলেছেন, উনি গিয়েছেন, ওনার বোর্ড ডিসিশন নিয়েছে কিনা, এগুলো আমি জানি না, তথ্য না জেনে বলতে পারবো না। তবে বলল জিতেন তিওয়ারি যে 20টা মন্দির হবে ওখানে, 10টা সূর্য মন্দির ওখানে হবে, 10টা সূর্য মন্দির আসানসোলে, আর দুর্গাপুরে 2টো বড় চেয়ারম্যান বললেন। তো এটা আমি জানি না, সুতরাং না জেনে বলবো না। তবে এইটুকুন বলতে পারি যে তৃণমূল কংগ্রেস কখনো মন্দির নিয়ে রাজনীতি করেনি। তৃণমূল কংগ্রেসকে 2011-এ ক্ষমতায় মানুষ এনেছেন, সেই মানুষ তাদের আনার আগে মন্দিরের রাজনীতি তৃণমূলকে করতে হয়নি। আজও মন্দিরের রাজনীতি তৃণমূল করে না। তৃণমূল কখনো ধর্ম নিয়ে রাজনীতি করেনি। এই যে একজন প্রতিনিধি দলের একজন বললেন যে হিজাব পরে যাদের ফলের রস খেয়ে তাদের ভাঙা হয়েছে, তাদের কথা কমিউনিটির ওপর কি প্রভাব পড়বে জানে না। তো এসব শেখাতে হবে না। আমরা একবারে বলছি, তৃণমূলের জন্মলগ্ন থেকে কোনোদিন তৃণমূল নেতা-নেত্রীরা আপনারা মন্দির তৈরির কথা বলছেন, এই কথা কিন্তু আমি প্রথমবার শুনলাম। না, সেটাই আমি বললাম যে আমি জানি না। এবং ও বলেছে কি প্রেক্ষিতে বলেছে, ছট পুজো ওখানে বহু অবাঙালি মহিলারা রয়েছেন, সেখানে তারা সূর্যের পুজো করেন। না, আমি জানি না, আমি তো আগেই বলছি। কিন্তু তৃণমূল কংগ্রেস কখনো মন্দিরের রাজনীতি করেনি। তৃণমূল কংগ্রেসকে মন্দিরের রাজনীতি করতে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আছেন, তার উপরে আস্থা রেখেই যা মানুষ ভোট দেন
এবং তাকে ক্ষমতায় রেখেছেন, আরো বেশি সংখ্যক মানুষ 2016 ফেরেন। তাকে ক্ষমতায় এনেছেন। এই সুতরাং ওটা রাজ্যের করতে হয়। মুখ্যমন্ত্রী খালি এটুকু এনশিওর করুক যে পশ্চিমবঙ্গে যারা বাস করেন, তিনি হিন্দু হোক, মুসলিম হোক, যে সম্প্রদায়ের হোক, তারা স্বাধীনভাবে এখানে ধর্মাচরণ করতে পারবে। তারা যে আসানসোলের কথা বলছেন, রামনবমীর মিছিল বেরিয়েছিল বলে সেই আসানসোলে দাঙ্গা লেগেছিল, সেই রামনবমীর মিছিল আক্রান্ত হয়েছিল, একজন পুলিশ অফিসারের উপর বোমা পড়েছিল। যে রাজ্যের সরকার মানুষের ধর্মাচরণ তারা মন্দির করে কি করবে? আগে আইন শৃঙ্খলাকে ঠিক করো, মানুষ যাতে তাদের ধর্মাচরণ, হিন্দুরা যাতে তাদের ধর্মাচরণ করতে পারে, রামনবমী মিছিল করতে পারে, আচ্ছা, আমার সিম্পল প্রশ্ন আছে। করতে পারে, তার ব্যবস্থা করুন। প্রণববাবু, এই 10টা সূর্য মন্দির আপনাদের পালের হাওয়া চলে যাচ্ছে নাকি? একদমই না, 10টা করছেন, আরো 10টা করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ঘটনা হচ্ছে তার কোনো দরকার নেই। হিন্দুরা হিন্দুদের মন্দির তৈরি করতে প্রস্তুত এবং সমর্থ, হিন্দুরা তাদের মন্দির প্রস্তুত করতে সমর্থ। প্রশাসন কেবল এনশিওর করুক যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা যাতে তাদের সেই প্রণববাবুর কাছ থেকে একটা শব্দ বন্ধ, আমি যাবো পঙ্কজদা। এই কথা বলবো, আসলে মনে হচ্ছে এটা শুনে চন্দ্রিমাদি বললেন যে জানেন না, সে হতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। আমার মনে হচ্ছে যে ওই কংগ্রেস যেমন একটা সফট হিন্দুত্বের কার্ড খেলার চেষ্টা করছে, এটাও একটা সফট, মানে খুলে দেখা গেল যে কি ফল দাঁড়ায়। আপনাদের কাছে আমরা কোনোদিন হিন্দুত্বের আমরা কোনোদিন হিন্দুত্বের কার্ড এটা অভিযোগ আসে, আমরা কোনো ধর্ম নিয়ে অভিযোগ আসে। আপনি তো হিন্দুত্বের বিরুদ্ধে করেছেন 2011 সালের আগে, তো যখন সমস্ত জায়গায় ওই তো ওই সময় তো 30% এর কথা চিন্তা করেছেন, আজকে দেখছেন কাঁসা পাল্টে গেছে, আজকে 70% অ্যাকশন হয়েছে। এতবার এই শব্দটা এখানে আলোচনা হচ্ছে, প্লিজ আলাদা আলাদা প্রত্যেকের কাছে যাব। আমি দ্রুত, একটা শব্দ বারবার ঘুরে ফিরে আসছে, রাজনীতির আলোচনায় প্রায় অবধারিত হয়ে পড়েছে হিন্দু জাগরণ মঞ্চ। তারা 15ই ডিসেম্বর শহীদ মিনারে হিন্দু সম্মেলনের ডাক দিয়েছে এই রাজ্যে হিন্দুত্বের হাওয়া তুলতে। সাধ্বী সরস্বতীকে আনা হচ্ছে, কি খবরটা দেখুন। ভোট বৈতরণী পেরোতে বঙ্গ বিজেপির ভরসা কি সেই হিন্দুত্বই? 5ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজেপির রথযাত্রা কর্মসূচি। এরই মধ্যে 15ই ডিসেম্বর শহীদ মিনার চত্বরে হিন্দু সম্মেলনের ডাক দিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ, যেখানে আমন্ত্রিত সাধ্বী সরস্বতীর মতো কট্টর হিন্দুত্ববাদী। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা সাধ্বী সরস্বতী সনাতন ধর্মপ্রচার সেবা সমিতির প্রধান। একাধিক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে সাধ্বী সরস্বতীর বিরুদ্ধে। এহেন একজন নেত্রীর কেন বঙ্গে আগমন? শুধুই হিন্দুত্বের এজেন্ডা না অন্য কিছু? সূত্রের দাবি, গেরুয়া শিবির মনে করছে সম্প্রদায় ভিত্তিক উন্নয়ন পর্ষদ তৈরি করে আসলে হিন্দু ভোট ভাগাভাগি করার কৌশল নিয়েছে তৃণমূল। এই ভাগাভাগিতে প্রভাব পড়বে গেরুয়া ভোট ব্যাংকে। সমগ্র হিন্দু সমাজকে খণ্ডিত করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। নবশূদ্র তোমরা আলাদা, মতুয়া তোমরা আলাদা, তোমরা আলাদা। এটাকে তা নয়, আমরা একক, মানে হিন্দুকে একত্রিত করাই আমাদের মেন উদ্দেশ্য। হিন্দু জাগরণ মঞ্চের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিজেপি। তাদের মতে রাজ্যের বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের সমাবেশ জরুরি। সমাজকে ভাগ করে ফেলার যে ষড়যন্ত্র শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য, এটাকে মেনে নেওয়া যায় না। আর এটা হিন্দু সংগঠনের কর্তব্য, হিন্দু ধর্মের নামে সমাজকে বিভক্ত করার যে কাজ, তাকে রোধ করা। হিন্দু জাগরণ মঞ্চের এই উদ্যোগের নেপথ্যে অবশ্য সাম্প্রদায়িকতার ছায়া দেখছে তৃণমূল শিবির। হরিপদ ভারতীয় তো একটা সময় এসব করেছেন, সে প্রদীপ নিয়ে, সেটা করতেও 50 বছর চলে গেছে, বোধহয় পেরিয়ে গেছে। করুন, কিন্তু সাম্প্রদায়িক বিষ ছড়াতে দেব না। প্রশাসন হিসেবে প্রশাসনের কাছে আমার সেই কথাই থাকবে। এবং গণতন্ত্র নেই বলে যারা রথ চালাবার চেষ্টা করছেন, তারা দেখে যান যে গণতন্ত্র আছে বলেই এই ধরনের চিন্তা ভাবনাগুলো এই রাজ্য ছাড়া অন্য রাজ্যে করা যায় না। এই প্রসঙ্গে বলতে গিয়ে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য এবং বাবরি মসজিদ ইস্যু তুলে এনেছে বাম ও কংগ্রেস। আমরা তো দেখেছি অযোধ্যা ইস্যুতে এখান থেকে ইট নিয়ে গেছিল, কিছুই হয়নি। তারপরে ভোটের পার্সেন্টেজ কমেছে। পশ্চিমবঙ্গের মানুষ বেসিক্যালি সেকুলার, ওরা ভারতবর্ষের মানুষকে বিভাজিত করতে চাইছে। এখন ধর্মকে কোথাও হাতিয়ার করবে, কোথাও জাতকে হাতিয়ার করবে, কোথাও ভাষাকে হাতিয়ার করবে, মিথ্যাকে হাতিয়ার করবে। এই সব করে এখন তারা ভোটের বৈতরণী পার করবার জন্য অনেক কিছু করবে। এই যে দাঙ্গার রথযাত্রা এখানে নামাবে। সব মিলিয়ে বিজেপি রথযাত্রা এবং হিন্দু জাগরণ মঞ্চের সম্মেলন ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ।
দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। অঙ্গজা, আমার প্রশ্ন পরিষ্কার, সেটা হচ্ছে ওয়ার রুম করা যাচ্ছে না, সাধু সাধ্বীদের এনে ভোটের চিরে ভিজবে এই রাজ্যে? দেখুন, ওয়ার রুম বিষয়টা আপনি আগেও তুলেছেন। তো কল সেন্টারটা দেখুন, আমেরিকার কল সেন্টার, এখান থেকে আমেরিকার কল সেন্টার যদি কন্ট্রোল করা যায়, তাহলে দিল্লি থেকে পশ্চিমবঙ্গ করা যাবে না? কল সেন্টার, এবং একই সঙ্গে না, দেখুন দিদি, এখনই বলা যাবে না। আপনিও যদি নিশ্চিত হন এখনই 42 সময়, তাহলে বুঝতে হবে ভোটটা হবে না। ভোটটা যদি হয় তাহলে আপনাকে কিন্তু একটা চান্স ফ্যাক্টর, ভোট মানে হচ্ছে চান্স ফ্যাক্টর, এটা তো বলতে পারবেন না। সুতরাং 70 থেকে 76 হয়ে গেছে, এটা তো দেবনারায়ণ বাবু রাজ্য সরকার এবং রাজ্যের ইলেকশন কমিশন করতে পারে, কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশনার সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা মনে করি না, আমরা মনে করি না। সেই কারণে এটা অগ্রিম এটা এরকম প্রেডিকশনটা করলে লোকে সন্দেহ করবে। হ্যাঁ, আপনারা যদি 42 পাওয়ার চেষ্টা করেন, আমি ধর্মের কথা আরো আসবো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ধর্ম নিয়ে দর্শকরা কি বলছেন দ্রুত কয়েকটা মন্তব্য পড়ে দেব। ধর্ম এবং রাজনীতি, তাই নিয়ে সুখেন পাল বলছেন, ভোট আসতেই উন্নয়নকে পেছনে ফেলে দিয়েছে ধর্ম। প্রবাল অধিকারী লিখছেন, ধর্মের রাজনীতিতে পিছিয়ে নেই কেউ, বিজেপি রাম মন্দির তৈরির কথা বলছে, তৃণমূল সূর্য মন্দির। গোপালনাথ লিখছেন, রামনবমীর পাল্টা হনুমান জয়ন্তী, রথযাত্রার পাল্টা খোল করতাল, বিজেপির সঙ্গে পাল্লা দিতে গিয়ে ধর্মের রাজনীতিকে কেন প্রশ্রয় দিচ্ছে তৃণমূল। ধীমান চক্রবর্তী লিখছেন, বেকারত্ব বাড়ছে, দারিদ্র বাড়ছে, ধর্মের রাজনীতিতে কি এসবের কোনো সমাধান হবে? দেবজিৎ সিংহ লিখছেন, রাজনীতির জন্য মানুষে মানুষের লড়িয়ে দেওয়ার প্রবণতা বন্ধ হোক। এর থেকে গুরুত্বপূর্ণ কথা কিচ্ছু হতে পারে না। আমরা দেখেছি একটি ট্রেন, সেই ট্রেন চালু হলো রামায়ণ এক্সপ্রেস, এবং সেই রামায়ণ এক্সপ্রেস তীর্থভূমি অযোধ্যা, সীতামারি, বারাণসী, নাসিক, রামেশ্বর হয়ে যাবেন, কিন্তু যাত্রীদের অভিযোগ মারাত্মক। নামে জোর দেয়া হয়েছে, ট্রেনের রুটে জোর দেয়া হয়েছে, পরিষেবায় জোর দেয়া হয়নি। আমাদের আপত্তি এবং উদ্বেগ ঠিক এই জায়গাটা দেখুন। স্লোগান উঠেছিল সেই 9-এর দশকে, কিন্তু রাম মন্দির এখনো হয়নি। তবে নাকের বদলে নরুনের মতো ফৈজাবাদের নাম পাল্টে অযোধ্যা হয়েছে। অযোধ্যায় রামের মূর্তি গড়ার তোড়জোড় শুরু হয়েছে। বাল্মীকি রামায়ণে রামের আমিষ খাওয়ার বিস্তর প্রমাণ থাকা সত্ত্বেও অযোধ্যায় আমিষ বন্ধ করার তোড়জোড় শুরু হয়েছে। আর রাম মন্দিরের পরিবর্তে এই সব বিকল্পের সঙ্গে এবার যুক্ত হলো রামায়ণ এক্সপ্রেস। শুরু হয়ে গেল রামায়ণ এক্সপ্রেসের যাত্রা। কিন্তু শ্রীরামের নামে ট্রেন হলে কি হবে? আদতে যে ট্রেন উপহার দেয়া হলো তার হাল কিন্তু মোটেও রামরাজ্যের মতো সুশ্রী নয়। রামের স্মৃতি বিজড়িত স্থলগুলো ঘুরে দেখার আশায় যারা রামায়ণ এক্সপ্রেসে রাজকীয় অভ্যর্থনা পাবেন ভেবে স্টেশনে হাজির হয়েছিলেন, তাদের স্বপ্নভঙ্গ হয়েছে। একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। ट्रेन की जो अंदर की व्यवस्था है वो ऐसी नहीं है जैसी हमें उम्मीद थी। बहुत ही पुराने और घिसे हुए कोच इसमें लगा दिए गए हैं। साफ सफाई भी इतनी बढ़िया नहीं है। श्री रामायण एक्सप्रेस अच्छे से सजाया गया है, काफ़ी सजावट स्टिकर के माध्यम से हुई है, लेकिन साफ देख सकते हैं कि जो सफाई की व्यवस्था है वो नहीं की गई है। गंदे जो कोचे हैं उसके ऊपर स्टिकर चिपका दिया गया है, और जो लोग हैं वो शिकायत कर रहे हैं हमारे पास आ करके कि जो उनकी यात्रा है उसका अभी शुरुआत ही हुई है, लेकिन जो उनको ट्रेन दी गई है, जो कोचेस दिए गए हैं वो बेहद गंदे हैं और इस लायक नहीं है कि उसमें लगातार 16 दिन की यात्रा की जा सके। দিল্লি সফদরজং রেল স্টেশন থেকে রামায়ণ এক্সপ্রেসের যাত্রা শুরু উপলক্ষে রামসীতা লক্ষণের মতো করে সাজিয়ে শিল্পীদেরও হাজির করা হয়েছিল। প্রত্যেক যাত্রীদের গলায় পরানো ফুলের মালা। কিন্তু এই কেমন পরিষেবা? উপযুক্ত পরিকাঠামো না থাকলে কেন তাড়াহুড়ো করে চালু করা হলো রামায়ণ এক্সপ্রেস? প্রশ্ন তুলছেন যাত্রীরাও। हमें उम्मीद नहीं थी कि इतना गंदा अरेंजमेंट होगा। बॉगी मरकर लगता है कि सबसे पुरानी ढूंढी ढांड करके इन्होंने लगाई हैं। गाड़ी में सीट अपनी साफ हमें खुद करनी पड़ी है। टॉयलेट बिल्कुल गंदे पड़े हैं। शिकायत तो देखिए बस ट्रेन का ही है कि पुरानी बोगी हैं थोड़ा, और बहुत अच्छी जैसी आशा लेकर चल रहे थे वो बात तो नहीं रही। বিরোধীরা বলছে কখনো অযোধ্যা নাম রেখে, কখনো রামের মূর্তি করে, তো কখনো ভোটের মুখে তড়িঘড়ি রামায়ণ এক্সপ্রেস চালু করে আসলে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে বিজেপি।
বাংলায় একটা প্রবাদ আছে, মরার মুখে রাম নাম। তো এরা এখন মৃতপ্রায়। ভারতবর্ষের মানুষকে এত ধাপ্পাবাজি করেছে গত 4.5 বছরে যে ভারতবর্ষের মানুষ এদেরকে আগামী নির্বাচনে নিশ্চিতভাবে পরাজিত করবে জেনেই ওরাই সব রামধ্বনি তুলছেন, রামনাম উচ্চারণ করছেন, রামায়ণ এক্সপ্রেস চালু করছেন, করে একটা ধর্মীয় উন্মাদনা সারা ভারতবর্ষে চেষ্টা করছে এরা তৈরি করার। उनके पास और कोई चारा बचा नहीं है सिर्फ इस सांप्रदायिक ध्रुवीकरण के लिए। नाम बदले जाओ या फिर मंदिर के सवाल उठाओ। বিজেপি অবশ্য বিরোধীদের কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ। রামায়ণ এক্সপ্রেস দিল্লি থেকে বেরিয়ে অযোধ্যা হয়ে চেন্নাই যাবে। আমি তো বুঝতে পারছি না এতে অসুবিধা কি আছে, বিরোধীদের এতে ভয় পাওয়ারে কি আছে? তাহলে রাহুল গান্ধী খোলা বলুক যে উনি রাম মন্দির বা রামায়ণ এক্সপ্রেসের বিরোধিতা করছেন। রামায়ণ মহাভারত পড়ে তো আমরা বড় হয়েছি, এটা তো আর রামচন্দ্রকে তো বিজেপি ভারতবর্ষে নিয়ে আসেনি, বিজেপি আমদানি করেনি। তো তার নামে যদি একটা ট্রেন হয়, আমার তো মনে হয় অপোজিশন করার নামে এরা নোংরামি কেন করছে, সেটাকে তো স্বাগত জানানো উচিত। দিল্লির সফদরজং স্টেশন থেকে শুরু করে রামায়ণ এক্সপ্রেস অযোধ্যা, সীতামঢ়ি, জনকপুর, বারাণসী, ইলাহাবাদ, নাসিক, হাম্পি, মাদুরাই হয়ে রামেশ্বরম যাবে। 16 দিন লাগবে ট্রেনে। যারা এই সফরের শেষ ধাপ অর্থাৎ শ্রীলঙ্কার জন্য টিকিট কাটবে, তাদের চেন্নাই থেকে কলম্বো প্লেনে নিয়ে যাওয়া হবে। রামায়ণ এক্সপ্রেসে দেশের মধ্যে ঘুরতে ব্যক্তি পিছু খরচ পড়ছে 15,120 টাকা। শ্রীলঙ্কা পর্যন্ত যেতে মাথা পিছু খরচ 52,000 টাকা। বিজেন্দ্র সিংহ, মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সমিত, আমি সাধারণ মানুষের প্রেক্ষিতে পুরো জিনিসটা নিয়ে আসি। যাত্রীদের অভিযোগ যে রামায়ণ এক্সপ্রেসে রামায়ণের যুগের বগি লাগানো হয়েছে, মানে রাম আছে, রাম হলো, নাম হলো, রামায়ণ হলো, কিন্তু পরিকাঠামোটা তৈরি হলো না। সব থেকে উদ্বেগের এইটা। অতি অবশ্যই। দেখো, আমাদের বারবার আমি যেটা আগেও বলেছি, আমাদের ভারতবর্ষের রাজনীতিতে এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতা নেত্রী তারা ধরেই নেন যে মানুষ একেবারে মূর্খ, মানুষকে এইগুলো বললে মানুষ টোপটা গিলবে। আমরা দেখতে পাচ্ছি যেমন আমরা সাধারণ যারা যাত্রী তাদের কথাগুলো শুনলাম, একদম সেম জিনিসটা আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল তুমি আমাদের রাজ্যে দেখো। এইবার তো আমাকে বলতে হবে ওনাকে থামিয়ে, এই তো সুপার স্পেশালিটি হাসপাতাল আগে গেছে। আপনি নিশ্চয়ই বলবেন। দেখো একই অবস্থা, সেখানে গেলে বা ডাক্তারদের কাছে যদি জিজ্ঞেস করা যায় যে হসপিটালগুলো কি অবস্থা, গেটটা বড় বড় হচ্ছে, এই একই পরিষেবা এই ট্রেনে। না, আমি একটু অবাক হয়ে যাচ্ছি যে সমীর বাবুকে যেন বলতেই হবে কিছু। সমীর বাবু তো এ পথ ঘুরে গেছেন, তাই জন্য বলতেই হবে। এ পথ না ছুলে ওনার বোধহয় মানে যাই হোক, যে পথ বলছি আপনি বলুন কোন পথ ঘুরে গেছি। তাই বলছি আমি কোনদিন আপনাদের পথে যায়নি। স্পেশালিটি হাসপাতাল 42টা সুপার স্পেশালিটি হাসপাতাল আছে। আপনি জানেন কত মানুষ জেনেই বলছি, আপনি জানেন জেনেই সুপার স্পেশালিটি হাসপাতাল বলছি না। আমার কোন রাজনৈতিক দলকে খুশি করার কোনো দায় নেই, না কোনো দায় নেই। যেটা সত্যি সেটাই বলবো। কিছু নির্ভর করে না, অতি অবশ্যই আমি উপর নির্ভর করে আমি জেনে বলছি, বরং আপনি জেনে নিন সেগুলো নিজে হাসপাতালে গেছেন, কি দেখেছেন, আগে কবে গেছিলেন আর এখন কবে গেছেন। আমি দায়িত্ব নিয়ে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি আপনাকে বহরমপুর স্পেশাল সুপার স্পেশালিটি হসপিটাল আপনি জানেন, আমি নিজে দেখে এসেছি, আমি নিজে দেখেছি হাউস বিল্ডিং আপনি দেখে আসুন, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, আপনি না জেনে আপনি বলবেন না 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 একদম চন্দ্রবাবু আমি দেখে নিশ্চয়ই দেখেছি। আমার মূল প্রসঙ্গে ফিরবো। চন্দ্রবাবু, আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে ফৈজাবাদ আমি অযোধ্যা করছি। আমার প্রশ্ন পরিষ্কার, নাম বদল হলে তো হলো না। অযোধ্যা হোক কিংবা ফৈজাবাদ, তার পরিষেবার উন্নতি হলো কি, রাস্তাঘাট ঠিকঠাক হলো কি, পরিচ্ছন্ন হলো কি, জলনিকাশির উন্নতি হলো কি? আমি নাম বদল করে 1 ছটাকও পরিবর্তন করলাম না, লাভ কার? আমি একদম আমার সাধারণ মানুষের কথাই তো। প্রথম কথা হচ্ছে যে আমরা চিরকাল ধর্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করার বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো, আগামী দিনও থাকবো। এখানটা পরিষ্কার কথা যে এইগুলোকে নামগুলো বদলে মূল সমস্যার দিক থেকে চোখ ঘুরিয়ে দেওয়া, এই কথাগুলো বলে একগাদা মানুষ উঠলেন, তো উঠে তারপর তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। এই যেমন যেগুলো উনি বললেন, সমীরদা বললেন, দেখুন রুট নিয়ে বলার কিছু না, বহু দেশে পর্যটনের জন্য এই ধরনের ইনোভেটিভ আইডিয়া রেলের নতুন রুট পরিষেবা পরিকাঠামো তো তৈরি নেই, ন্যূনতম পরিষেবা তৈরি নেই। শ্রীলঙ্কা গেলে দেখতে পাবেন। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে জীবন, জীবিকা, চিকিৎসা, বাসস্থান, এইগুলোর মৌলিক সমস্যার সমাধানের রাস্তাতেই হাঁটা নেই। এখানে রাম
অযোধ্যা, মন্দির মসজিদ এসব নিয়ে বিষয়টাকে পুরোপুরি গুলিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। এই রাজনীতির গোটাটার বিরোধিতা করছি আমরা। আপনি যেটা বলছেন বেসিক কোশ্চেন, এটা বেসিক কোশ্চেন পরিষেবা ক্ষেত্রটাকে এখানে স্বাধীনতার পর থেকে কমিউনিস্টরা তো এই রাজ্যে শাসন করেছে, পশ্চিম ভারতবর্ষের মানুষের মন বুঝতে পারেননি, সেই জন্য আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের মন বুঝতে পারেননি, মূল ধারা থেকে তারা বাইরে বেরিয়ে গেছেন, মূল ধারা থেকে বাইরে বেরিয়ে গেছে। আমরা সংসদে সমস্যার সমাধান তার মানে আমি চেঁচামেচি মানে উত্তরটা বিবেকানন্দই দিয়েছেন। ফ্যানাটিক্যাল ক্রিউ ইন হিন্দুইজম, মোহামেডানিজম অ্যান্ড ইসলামিজম, Mohammedanism and Christianity have always been almost recruited on the lower planes of bhakti. মানে এই ধর্মীয় মৌলবাদ হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকের মধ্যে এই মৌলবাদের যারা তৈরি হয়, যাদের রিক্রুট হয় সেনাদল, তাদের মধ্যে ভক্তির পরিমাণ নগণ্য। এই যে রাম ইয়ে করছে, ট্রেন্ড করছে, অমুক করছে, ভক্তি চক্তি না, না না না, আমি সবই বলছেন, না না ভাই, তোমার সঙ্গে সবই বলছি, তোমার একবার কিন্তু 4,500 কোটি টাকা দিয়ে উত্তরপ্রদেশের 4,500 কোটি টাকা দিয়ে মন্দির মসজিদ এই যে ভক্তি নামক পদার্থ না, এটা হলো রাজনীতি, নিঃসন্দেহে রাজনীতি। ইনফ্রাস্ট্রাকচার করা হয়নি, যদি করা হতো ঠিক, যদি করুক হ্যাঁ ঠিক আছে, তা বাদ দিয়ে এখন একটা করতে হবে, কিন্তু যদি সেই ভালোভাবে যদি করা হয় নিঃসন্দেহে আমরা তৃণমূল কংগ্রেস রাম মন্দিরের পক্ষে না বিপক্ষে? রাম মন্দির, তৃণমূল কংগ্রেস রাজনীতি বলুন, তৃণমূল কংগ্রেস অযোধ্যাতে আমরা রাম মন্দিরের বিষয়ে ফিরবো। আজকে আরেকটা, এই এত চাপানুতার দেখছেন, এত অভিযোগ, পাল্টা অভিযোগ দেখছেন, আজকে মারাত্মক একটা অভিযোগ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে তুললে লালু প্রসাদ যাদবের ছেলে, বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব, তার বাড়িতে নাকি নজরদারির জন্য 360 ডিগ্রি HD ক্যামেরা বসানো হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে, যাতে পাশের বাড়িতে ওই একই VVIP এলাকায় থাকেন তেজস্বী যাদব, তার বাড়িতে নজরদারি করা যায়। মারাত্মক অভিযোগ। দেখুন, চাচা বনাম ভাতিজা, নীতিশ কুমার বনাম তেজস্বী যাদব। নীতিশ কুমারের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগে সরব লালু পুত্র। নীতিশ কুমার লালুর হাত ছেড়ে বিজেপির হাত ধরে সরকার তৈরির পর থেকেই লাগাতার তার বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছেন বিহার রাজনীতির নতুন তারকা তথা লালুর অবর্তমানে আরজেডির প্রধান মুখ তেজস্বী। আর চাচার সঙ্গে ভাতিজার এই লড়াই যে আগামী দিনে আরো জোরালো হবে তার ইঙ্গিত বিজেপির সঙ্গে জোট করে নীতিশের ফের মুখ্যমন্ত্রী হওয়ার দিনই মিলেছিল। हमारे पास तो 80 विधायक थे, फिर भी नीतीश कुमार जी ने हिम्मत नहीं जताई कि हमको बर्खास्त कर सके, राजद के लोगों को बर्खास्त कर सके, क्योंकि वो जानते हैं कि हम लोग स्वाभिमानी लोग हैं, आप लोग सत्ता के लालची लोग हैं, भाजपा के लोग। নীতিশ তেজস্বীর লড়াইয়ে নতুন মাত্রা যোগ হলো বৃহস্পতিবার। নীতিশ কুমারের বিরুদ্ধে নিজের বাড়িতে হাই ডেফিনেশন সিসিটিভি ক্যামেরা বসিয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ তুললেন লালু পুত্র। পাটনায় নীতিশ কুমারের সরকারি ভবনের ঠিক পাশেই রয়েছে বিরোধী দলনেতা তথা লালু প্রসাদের ছোট ছেলে তেজস্বী যাদবের বাড়ি। দুজনের বাড়ির মাঝখানে পাঁচিলের ওপর সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে বলে অভিযোগ। এদিন একটি ছবি টুইট করেন তেজস্বী। ছবিতে দেখা যাচ্ছে সুউচ্চ পাঁচিলের ওপরে একটি সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে। আর এরপরই লাগাতার টুইটে নীতিশ কুমারকে বিদ্ধ করে লালু পুত্র লেখেন, নিরাপত্তার জন্য নাকি নিরাপত্তাহীনতার জন্য, এবং হতাশা ও সন্দেহ থেকে নীতিশ কুমার তার ও আমার বাড়ির ঠিক মাঝখানে পাঁচিলের ওপর গুপ্তচর বৃত্তির জন্য এই সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন। যেখানে ইতিমধ্যেই স্থায়ী নিরাপত্তা চৌকি রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী সিসিটিভি ক্যামেরা বসানোর কি প্রয়োজন পড়ল? বিহারের মুখ্যমন্ত্রীর বাড়ির 3 দিকে মূল রাস্তা, চতুর্থ দিকে বিরোধী দলনেতার বাড়ি, আর ঠিক সেখানেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বাড়ির দিকের দেওয়ালে 360 ডিগ্রি HD ক্যামেরা কেন বসানো হলো? নীতিশজি, আপনার নিজের সুরক্ষার ব্যবস্থা করার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু আমার বাড়ির বেডরুম, অফিস, রান্নাঘরে উকিঝুঁকি মারার কোনো অধিকার নেই। পাল্টা তেজস্বীকে কটাক্ষ করেছে নীতিশের দল JDU। नीतीश कुमार जी बिहार के मुख्यमंत्री, सुरक्षा के दृष्टिकोण से उनका यहाँ CCTV कैमरा लगता है,
देखिए तेजस्वी यादव जी को डर इस बात का सता रहा है, कहीं सीसीटीवी कैमरा में जो इनके देव व्यापार के आरोपी मनीष यादव ना आ जाए, कोई अपराधी उनसे मिलने ना आ जाए, तो इनको डर इस बात का है। লালু প্রসাদ আপাতত জেলে, বর্তমানে আরজেডির ভার তার ছোট ছেলে তেজস্বীর ওপর। সামনেই লোকসভা নির্বাচন, একদিকে মোদী নীতিশ, অন্যদিকে লালু পুত্র তেজস্বী। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন অভিজ্ঞতায় নীতিশের তুলনায় অনেক পিছিয়ে থাকলেও রাজনীতির লড়াইয়ে যে ক্রমেই তুখোড় হয়ে উঠছেন তেজস্বী, তার ইঙ্গিত ফের মিলল। এবিপি আনন্দ। ঘন্টা খানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হামেশা, পরিমল শান্তিনিকেতন আগরবাতি, বাঙালির অন্তরে। ছায়া প্রকাশনী, এখন থেকে পরীক্ষায় দেখাও তোমার দাদাগিরি। পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টিক, 26 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। মেট্রো মিল্ক, ড্রিঙ্ক আপ, গ্রো আপ।